নমস্কার, আপনারা দেখছেন এবিপি আনন্দ। আপনাদের সঙ্গে রয়েছে আমি দেবস্মিতা। শুরু করছি বাংলার বিধান। দেবস্মিতার সঙ্গে রয়েছি আমি শুভ্রজিৎ। কথায় বলে শেষ ভালো যার সব ভালো তার। প্রথম দফার মতো নির্বাচনের শেষ দফায় শান্তিপূর্ণ ভোট করাতে পারবে তো কমিশন? কারণ 48 ঘন্টা আগে কোথাও সাংসদ আক্রান্ত, কোথাও বিজেপি প্রার্থীর গাড়িতে হামলা, তো কোথাও তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর। আবার দ্বিতীয় দফার ভোটের আগে উত্তপ্ত এই পরিস্থিতির মধ্যে ভোটারদের ভয় দেখানোর অভিযোগে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে তৃণমূল প্রার্থীর বাড়িতে তল্লাশি চলল। আবার অন্যদিকে সমান তালে চলছে হুমকি হুঁশিয়ারি জানিয়ে স্টুডিওয় উপস্থিত প্রত্যেক অতিথির কাছে আমরা আসবো। কিন্তু শুরুতে আপনাদের দেখাতে চাইবো হুগলির ঘটনা, যেখানে একদিকে বিজেপি প্রার্থীর গাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটলো, তো অন্যদিকে তৃণমূল সাংসদের গাড়িতে হামলার ঘটনা ঘটলো। এই দুটি ঘটনাতেই বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনা কি ঘটলো এই প্রতিবেদনে দেখুন। বিক্ষিপ্ত অশান্তির মধ্যে মোটের উপর শান্তিতে মিটেছে প্রথম দফার ভোট, কিন্তু দ্বিতীয় দফার আগেই ফিরল সেই অশান্তির ছবি। একদিকে বিজেপি প্রার্থীর গাড়িতে ভাঙচুর, অন্যদিকে তৃণমূল সাংসদের গাড়িতে হামলা। একই দিনে একের পর এক ঘটনায় রণক্ষেত্রের চেহারা নিল হুগলির গোঘাট। সোমবার সকালে বিজেপির প্রচার ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে গোঘাটের বর্মা এলাকা। এদিন সেখানে প্রচারে যান বিজেপি প্রার্থী প্রশান্ত দিগার। সেই সময়ই সংঘর্ষে জড়িয়ে পড়েন বিজেপি ও তৃণমূলের কর্মী সমর্থকরা। ভাঙচুর চালানো হয় বিজেপি প্রার্থীর গাড়ি সহ একাধিক গাড়িতে। আমরা নির্দিষ্ট রুটে প্রচার করছি। আমাদের ছেলেরা যখন বড়মা গ্রামে ঢুকে, এখানকার জেহাদিরা, তৃণমূলের জেহাদি যারা আছে, সেই জেহাদিগুলো একেবারে হামলা করে 7 থেকে 8টা 4 চাকাকে একেবারে ভেঙে চুরমার করে দিয়েছে। যে গাড়িগুলো এগুলো প্রচার এসছে, প্রত্যেকটা গাড়িতে লোহার রড, বাস এবং বম কাজ করতে করতে আমার গ্রাম ঢুকছে। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী গিয়ে পরিস্থিতি সামাল দেয়। আটক করা হয় বেশ কয়েকজনকে। বিজেপির জখম কর্মী সমর্থকদের ঘটনাস্থল থেকে প্রায় 5 কিলোমিটার দূরে গোঘাটের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হয়। এর মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সভায় যোগ দিতে যাচ্ছিলেন আরামবাগের তৃণমূল সাংসদ মিতালি বাগ। অভিযোগ, তখনই তার গাড়ির ওপর চড়াও হয় বিজেপি। পাথর ছুঁড়ে লাঠির বাড়ি মেরে ভাঙা হয় গাড়ির কাঁচ। তৃণমূল সাংসদ মিতালি বাগকে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গোঘাটে যেখানে বিজেপি প্রার্থী প্রশান্ত দিগারের নির্বাচন কার্যালয় হয়েছে, সেই কার্যালয়ের সামনে দাঁড় করিয়ে গাড়িটাকে লাঠি, তাড়া, গুলি, গালাজ, বন্দুক বার করিয়ে সামনে দিকে ঠেকিয়ে কিভাবে গাড়িটাকে ভাঙচুর করেছে আপনারা দেখতে পাচ্ছেন। ইটের ঘায়ে কিন্তু দেখা যাচ্ছে যে এমপি সাংসদের গাড়ি, সেই গাড়ি কিন্তু একেবারে ভেঙে গিয়েছে, কাঁচ ভেঙে দেওয়া হয়েছে। এই ভেতরেই কিন্তু সামনের সিটে বসেছিলেন সাংসদ মিতালি বাগ, তিনিও কিন্তু জখম হয়েছেন। উনি নিজেদের গাড়ি ভেঙেছেন না কি করেছেন ঈশ্বর জানে, আর উনি জানেন। নাটকের একেবারে মাস্টার। ওনার নেত্রী যত বড় অভিনেত্রী, উনি তত বড়ই ঠিক অভিনেত্রী। বিজেপি এইসব কাজের সঙ্গে যুক্ত নয় কোনো রকম, আর বিজেপি কোথাও বলেনি কারো উপরে হামলা করতে। আহত তৃণমূল সাংসদকে দেখতে এদিন হাসপাতালে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশন সূত্রে খবর, বিজেপি প্রার্থীর গাড়িতে ভাঙচুরের ঘটনায় 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। সূত্রের খবর, তৃণমূল সাংসদ মিতালি বাগের গাড়িতে হামলার ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সুপারকে রিপোর্ট দিয়েছেন এসডিপিও। রুমা পাল ও বাপন সাতরার রিপোর্ট, এবিপি আনন্দ। অর্থাৎ দুটো ঘটনা, একদিকে বিজেপি প্রার্থীর গাড়িতে ভাঙচুর, অন্যদিকে তৃণমূল সাংসদের গাড়িতে হামলা। এই দুটি ঘটনাতেই বিজেপি তৃণমূল একে অপরের দিকে অভিযোগ করছে। আমি এখান থেকে শুরুতে আলোচনায় আসবো অবশ্যই বিমলদার কাছে। বিমলদা, একদম তৃণমূল সাংসদ মিতালি বাগ তিনি যেটা স্পষ্ট বলছেন যে গোঘাটে যেখানে বিজেপি প্রার্থীর নির্বাচনী কার্যালয় রয়েছে তার সামনে গাড়ি দাঁড় করিয়ে হামলা করা হয়েছে। তুমি একটু আগে বললে শেষ ভালো যার সব ভালো তার, কথাটা উল্টো। সব ভালো যার শেষ ভালো তার, নিয়মটা এটাই। সব ভালো হলে শেষ ভালো হয়। এখন সবচেয়ে বড় কথা যে একটা রাজনৈতিক দল যখন বুঝতে পেরেছে যে তাদের দিন ঘনিয়ে এসেছে, কাউন্টডাউন শুরু হচ্ছে,
এবং নির্বাচনে একবার হারলে শুধু সরকারটা যাবে তা নয়, দলটা চলে যাবে। এবং দলের এত অগণিত লোকগুলো যারা মানুষের রক্ত চুষে খেয়েছে, মানুষ এবার তাদের হিসেবটা বুঝে নেবে। তখন এইসব কাণ্ডকারখানাই এদের শেষ অস্ত্র, সেটা করার চেষ্টা করছে। আমি আজকে ডিটেল খবর নিয়েছি, প্রশান্তর সঙ্গে কথাও বলেছি এই ঘটনার পরে। বড়মা গ্রামটা একটি মানে বিশেষ সম্প্রদায়ের মানুষ অধ্যুষিত, সেটা পেরিয়ে তারা যাচ্ছিল, হঠাৎ করেই কিছু লোক অস্ত্র, বড় বড় সোর্ড এইসব নিয়ে এমনকি বন্দুক গুলি চালিয়েছে। অনেকে বলছে হাত কামান নাকি ছিল। ফলে এই রকম একটা জায়গায় যদি বিজেপির ওপর হামলা করা হয়, ধরে নিতে হবে যে এই লোকগুলো প্রস্তুত হয়ে এসেছিল যাতে প্রার্থীকে মেরে ফেলা যায়। আর যখন ধরা পড়ে গেছে তখন নাটক হচ্ছে। সাংসদ এটা নাটক করেছেন, নিজে আঘাত পেয়ে ছবি, যে গাড়িতে করে প্রার্থী একেবারে রড আর বাঁশ নিয়ে এসেছে। প্রার্থীরা খেয়ে দিয়ে কাজকর্ম নাই, রড আর বাঁশ নিয়ে যাবে। ও এই কাজগুলো তৃণমূল কংগ্রেস করে, সব সিপিএমের কাছ থেকে শেখা বিদ্যেগুলো। সিপিএম যা কাজ করতো গোঘাট অঞ্চল, ওই অঞ্চলগুলো তো অশান্ত সিপিএমই করেছে, সিপিএমই এই কাণ্ড করতো। তো সিপিএমের সেই ক্রিমিনালগুলো তৃণমূলে ঢুকেছে, ওরা শাসক দল খোঁজে। ফলে এই ঘটনা এই তৃণমূল ঘটিয়েছে। এবং এই ঘটনার পরেও আবার আমি বলছি যে যত এরা হামলা করুক না কেন, মানুষ কিন্তু কনসেন্ট্রেটেড হচ্ছে, তারা একটা স্ট্রং জায়গায় পৌঁছেছে যে এদের বিরুদ্ধে তারা দাঁড়াবেই, এদের বিরুদ্ধে ভোট দেবেই, এদের সরিয়ে দেবেই। আমি 1977-এ নির্বাচন দেখেছি, তখন বয়স অল্প হলেও আমার যথেষ্ট, আমি স্কুল ছাত্র ছিলাম, আমার মনে আছে। আমি 2011 নির্বাচন দেখেছি, অ্যান্টি ইনকামবেন্সি কাকে বলে অনুভব করেছি, কারণ আমার বাড়িতে একটু রাজনীতির চর্চা ছিল, তখনই রাজনীতির কথাবার্তা আলোচনা হতো। আমি আমার জীবনে এরকম স্ট্রং অ্যান্টি ইনকামবেন্সি, শাসক দলকে প্র্যাকটিক্যালি মানুষ এত ঘৃণা করে, এটা আমি আজ অবধি খুব কম দেখেছি। 2011-র সঙ্গেই কিছুটা তুলনা করা যায়। 1977-এ ইন্দিরা গান্ধীর প্রতি ঠিক এই লেভেলের ঘৃণা ছিল না, তাও ইন্দিরা গান্ধী ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছিল গোটা উত্তর ভারত থেকে। এবারে কিন্তু পশ্চিমবাংলায় ধুয়ে মুছে সাফ হওয়া সময়ের অপেক্ষা, কারণ এই অ্যান্টি ইনকামবেন্সির পর কোনো দলের পক্ষে উঠে দাঁড়ানো মুশকিল। তৃণমূল চলে গেছে, তৃণমূল শেষ হয়ে গেছে, চলে গেছে, কে ফিরে আসবে সেটা তো মানুষ ঠিক করবে। যে ফলটা 4 তারিখে বেরোবে সেখানে বোঝা যাবে মানুষ কাকে গ্রহণ করলো, কাকে ছুঁড়ে ফেলে দিল। কিন্তু আমি এইখানে দর্শকদের সামনে, এবং আমি অবশ্যই একেবারে বিমল শঙ্কর নন্দকেও জানাতে চাইবো যে এই ঘটনায়, অর্থাৎ এই যে আরামবাগের তৃণমূল সাংসদের গাড়িতে হামলার ঘটনায় 3 জনকে পুলিশ গ্রেফতার করেছে, এবং এসডিপিও যে রিপোর্ট পাঠিয়েছেন এসপিকে, সেখানে তিনি দাবি করছেন তার রিপোর্টে এই 3 জনের সঙ্গে বিজেপির যোগ রয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে আবার সম্পূর্ণ, আমি জানি না এটা এই খবরটা আপনি কোত্থেকে পেয়েছেন, সেটা আপনার ব্যাখ্যা হতে পারে, কিন্তু এসডিপিও যে রিপোর্ট এসপিকে দিয়েছে, আমি আবার বলছি অন্য চ্যানেলে কি চলেছে তার দায়িত্বটা কেন এবিপি আনন্দ ঝাড়ি দিচ্ছেন আপনি। কিন্তু আমি এইখানে স্পষ্টত একেবারে আসতে চাইবো অরূপদার কাছে সম্পূর্ণ উল্টো দিক থেকে। সেটা হচ্ছে যে ঘটনা ঘটেছে হুগলিতে, 2 জায়গার ছবি আপনাদের সামনে রাখলাম। একদিকে বিজেপি প্রার্থী তিনি আক্রান্ত হয়েছেন, তার গাড়িতে ভাঙচুর চালানো হয়েছে বলে অভিযোগ, অন্যদিকে তৃণমূল সাংসদ আক্রান্ত হয়েছেন। বিজেপি প্রার্থী যেটা অভিযোগ করতে সেটা মারাত্মক, ছবিতে পর্যন্ত দেখা যাচ্ছে বাঁশ লাঠি থেকে শুরু করে কাটারি হাতে হামলা চালানো হচ্ছে। বিজেপি প্রার্থী তিনি অভিযোগ করছেন টাঙ্গি দিয়ে হামলা চালানো হয়েছে, বোমা ফাটানো হয়েছে, 20টা বাইককে গুঁড়িয়ে দেওয়া হয়েছে, সব কটা করেছে তৃণমূল কংগ্রেস। বিজেপি প্রার্থী যে অভিযোগগুলো করেছে, বিজেপি প্রার্থীর অভিযোগের সপক্ষে, দেখুন আজকাল সবার হাতে না মোবাইল ফোন থাকে, স্মার্টফোন থাকে। এই যে মিতালি বাগ, এই যারা বিজেপি এতদিন ধরে নারী সুরক্ষা, নারী সম্মান যোজনা, অঙ্গীকার ইত্যাদি বলেছে, একজন অঙ্গনওয়াড়ি কর্মী থেকে দেশের পার্লামেন্টে গেছেন একজন তপশিলি জাতিযুক্ত মহিলা। এই হচ্ছে নারী স্বাধীনতা বিজেপি। আজকে দেখুন, যখন মিতালি বাগ যাচ্ছেন তখন তার গাড়ির মধ্যে থাকা তার যে সহকর্মী ছিলেন তিনি পুরো মোবাইলে ভিডিও করেছেন, যে ভিডিওটা আপনারা দেখাচ্ছেন এখন গাড়ির ভেতর থেকে ভিডিও। যদি বিজেপির প্রার্থীর গাড়ির মধ্যে কেউ আক্রমণ করে থাকে, বিজেপির প্রার্থীর সাথে যারা সহকর্মী ছিলেন তারা একটা ভিডিও দেখা কনস্পটে, যেটা দেখাচ্ছেন ঘটনার পরে গ্রামবাসীরা উত্তেজিত হয়ে বিক্ষোভ দেখাচ্ছেন, কারণ গ্রামবাসীরাই অভিযোগ করেছেন যে তাদের গ্রামে বোমা চার্জ করতে করতে এই গাড়ি থেকে যাওয়া হচ্ছিল। এবং ঠিক যেই কথা বললেন, ওই যে সম্প্রদায় দিয়ে সব কিছুকে ধর্মীয় অ্যাঙ্গেল টেনে আনেন, একটা নির্দিষ্ট গ্রামের মধ্যে দিয়ে যাওয়ার সময় যদি প্রার্থীর গাড়ি থেকে বোমা চার্জ করা হয়, গ্রামের মানুষ কি তাদেরকে আদর করবে? বিজেপি প্রার্থীর আক্রান্ত হওয়ার ঘটনাটা স্বতঃস্ফূর্ত জনরোষ। আমি একবারও বলিনি আক্রান্ত হয়েছেন, কোথায় আক্রান্ত হয়েছেন, আক্রান্ত
দেখান না, আজকে তো সবার হাতে স্মার্টফোন রয়েছে। আজকে মিতালি বাগের ঘটনা তো সারা বাংলা নিজের চোখে দেখেছে, লাইভ দেখেছে। আমি শুধু জানতে চাইছি, এখানে ওই বিজেপির প্রতিনিধি বলতে বলতে সিপিএম এর ক্রিমিনালরা গেছে ইত্যাদি, আমার মনে হচ্ছিল তিনজন তো এক্ষুনি বিষম খাবে। শঙ্কর ঘোষ ওদের ক্যান্ডিডেট, বঙ্কিম ঘোষ ক্যান্ডিডেট, খগেন মুর্মু সাংসদ, সিপিএম থেকে ভুরি ভুরি রত্ন গিয়েই তো বিজেপির হৃষ্টপুষ্ট বলিষ্ঠ হয়েছে। সব সিপিএম আজকে হোঁচট খাবে, ভিড়মি খাবে এই বিমলবাবুর এইসব স্টেটমেন্ট শুনলে। আমাদের বক্তব্য খুব পরিষ্কার। দেখুন, আমরা স্পেসিফিক অভিযোগ করেছি। এই যে ভিডিওটা আপনারা দেখাচ্ছেন মিতালি বাগকে আক্রমণ করা হচ্ছে, এই ভিডিওতে আইডেন্টিফাইড সোমার স্ত্রী এবং তার হাজবেন্ড, তার সাথে সৌমেন পাল এবং দোলন, এরা স্পেসিফিক্যালি ওই ক্যান্ডিডেটের নির্বাচনী কার্যালয়ের বাইরে গাড়িটাকে দাঁড় করিয়েছে। আপনারা দেখান, ওইখানে দেখা যাচ্ছে ডান দিকে বিজেপির নির্বাচনী কার্যালয় থেকে বেরিয়ে এবং উইদাউট এনি প্রভোকেশন, দেখুন রাস্তা ফাঁকা, উইদাউট এনি প্রভোকেশন এরা গাড়িটাকে আটকায় এবং দেখুন এই আপনারা দেখাচ্ছেন কিভাবে রড দিয়ে মারছে, কিভাবে ইট দিয়ে মারছে। এবং আজকে মিতালি বাগ, তার মাথায় ইনজিওর্ড হয়েছে, হেড ইঞ্জুরি হয়েছে, কপাল ফেটে গিয়েছে, তার গলায় ইনজুরি হয়েছে। ইনজুরি নিয়ে তিনি আরামবাগ হাসপাতালে, অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে দেখতে গেছেন। এরা নারীদের সম্মান নিয়ে বড় বড় ডায়লগ দেবে। আমি তো বলছি, যদি প্রশান্ত অধিকারের গাড়ির উপর আক্রমণ হয়ে থাকে, ভিডিও ফুটেজ প্রকাশ করুক না। ইলেকশন কমিশন, হোয়াট ইজ দ্য রোল অফ ইলেকশন কমিশন? ওখানে এসপি চেঞ্জ করেছে ইলেকশন কমিশন, ওখানে পুলিশ কমিশনার, ওখানে আইসিদের চেঞ্জ করেছে ইলেকশন কমিশন। কোথায় সেন্ট্রাল ফোর্স? এত বড় বড় ডায়লগ দিয়েছে যখন মিতালি বাগের গাড়ির উপর আক্রমণ হচ্ছে। সেন্ট্রাল ফোর্সের রোল কি ছিল? এই অসভ্যতামি। নির্বাচন কমিশনকে গায়ের জোরে দখল করে দিয়ে সেন্ট্রাল ফোর্সকে কাজে লাগিয়ে বিরোধী দলের যারা ওদের বিরোধী, আজকে সর্বত্র তো একই চিত্র। অর্জুন সিং তেরে যাচ্ছে সিআরপিএফ কে সাথে নিয়ে, তাকে অ্যালাউ করছে সিআরপিএফ তৃণমূল কর্মীদের পেটানোর জন্য, তারপর তৃণমূলের কাউন্সিলরকে অ্যারেস্ট করতে হচ্ছে। সারা রাজ্য জুড়েই মাতসন্যায় চলছে। আরে এভাবে কি একটা রাজ্যের ক্ষমতা দখল করা যায়? ভোট সিআরপিএফ দেবে না, ভোট দেবে বাংলার 7.5 কোটি মানুষ, যেই মানুষের ভোটে আবারও ঘাট ধাক্কা খাবে। আর বিমলবাবু এতক্ষণ কথা বললেন, দেখুন স্বপ্ন দেখার উপর এখনো জিএসটি লাগায়নি দেশের কেন্দ্রীয় সরকার। স্বপ্ন দেখতে কার না ভালো লাগে? গতবার আপকিবার 200 পারে স্বপ্ন দেখেছিলেন, দমদম থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, মানুষ গোহারা হারিয়েছিল। 4 তারিখ অবধি অপেক্ষা করুন, আবারও জবাব সেটা তো 4 মে একদম স্পষ্ট হয়ে যাবে আমাদের প্রত্যেকের সামনে। আমি এখান থেকে একটু সলিলদার কাছে যাব। সলিলদা, মানে এত সেন্ট্রাল বাহিনী, মানে এত কেন্দ্রীয় বাহিনী, এত পুলিশ ফোর্স, এত পুলিশ পর্যবেক্ষক, সেই জায়গায় তৃণমূল সাংসদ মিতালি বাগের গাড়িতে এভাবে হামলা হচ্ছে। তুমি আমাকে একবার বলাও, অরূপ তো এতক্ষণ ধরে বক্তৃতা দিয়ে গেল। তুমি একবার দেখাও মিতালি বাগ বলেছেন যে উনি আহত হয়েছেন, একবার দেখাও। উনি বক্তব্য রেখেছেন, গাড়ি ভেঙেছে, গাড়ির কাজ ভেঙেছে, সবকিছু বলেছেন। আপনি পুলিশ উনি বিজেপি কর্তা, আমি দাঁড়াও, আপনি পুলিশ না, কর্তা না উনি বিজেপি কর্তা? একবার ঠিক করে বলুন। না না, উনি একবার বলুক তুমি মিথ্যাচার করেছো। উনি একবার বলুক যে আমি আহত আপনি হয়েছি। সত্যবাদী, এইবার বলছে এই যে প্রাক্তন, না না, বলেনি। এইবার বলছে যে উনি আহত হয়েছে। অরূপ বলছে, কোথাও নেই, ওটা অরূপের ম্যানুফ্যাকচার। তার আগে কপাল ফেটে গেছে, রক্ত বেরোচ্ছে, একবারও বলেননি। ওই যে বাইরে লোক ঘুরে আছে, বাইরে লোক রড দিয়ে মারছে। আমি শুধু একটা এখানে ক্লিয়ার করে দিই, এইটা হচ্ছে এই যে ফেসবুক লাইভ করেছেন মিতালি বাগ, সেখানে এইটা তাকে একেবারে দেখুন, ছবিতে তো দেখা যাচ্ছে যে তার গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। গাড়ির সামনের কাজ মানে উইন্ডস্ক্রিন থেকে শুরু করে পেছনের দরজা, জানলার কাজ একেবারে গুড়িয়ে দেওয়া হয়েছে। ফেসবুক লাইভে এইটা মিতালি বাগকে বলতে শোনা গিয়েছে, কোনো মতে প্রাণ বাঁচিয়ে আমি সেখান থেকে বেরিয়ে আসতে পেরেছি। উনি তো বলবেন। প্লিজ এবার সলিল ভট্টাচার্য। তাহলে দেখেছো, তার মানে কি? এটা হচ্ছে আফটার এফেক্ট। মানে প্রাণ বাঁচিয়ে বেরিয়ে আসা মানে কি? ও তো আমরা মরে যাওয়া অবধি অপেক্ষা করবে। আচ্ছা, তুমি তো বলেছো আহত হচ্ছে, প্রাণ বাঁচিয়ে বেরিয়ে আসা মানে কি? ওই গলা লেগেছে। তো এবার দেখো, তার আগে এটা আগের বছর 5 বছর আগে নন্দীগ্রামের আহত হওয়ার মতো ঘটনা। এফেক্ট অফ র‍্যাথ। তার আগে ওখানে নির্বাচন। দেখুন, আমি শুধু একটা বিষয় স্পষ্ট করে দিই, গণতন্ত্রের সবথেকে বড় উৎসবটা উৎসবের মেজাজে হওয়া উচিত। হই হই করে মানুষ ভোট দেবেন, এইটা হচ্ছে আদর্শ পরিস্থিতি হওয়া উচিত। সিপিএম, বিজেপি, তৃণমূল, কংগ্রেস, কোন রাজনৈতিক দলের কেউ একটা মানুষ পর্যন্ত আহত হোক, এইটা আমরা কেউ চাই না। এক ফোঁটা রক্ত পড়বে না, তবেই তো হবে সেটা আদর্শ নির্বাচন। কিন্তু তার মাঝে দুর্ভাগ্যজনকভাবে রাজনৈতিক চাপানুতর চলছে। সলিলদা, এই ছবিগুলো আমাদের দেখতে হচ্ছে। সলিলদা প্লিজ কমপ্লিট করুন। দেখো, এবার আমি যেটা বলতে চাইছি যে আইনের শাসনটা কিন্তু এখনো প্রতিষ্ঠিত হয়নি। মানে কিছুতেই এই শাসক দল কিন্তু তাদের এই যে রুলার্স ল থেকে তারা এখনো সরে আসতে পারছে না। এই আইন প্রতিষ্ঠিত করার এই যে ফেনোমেনা, এ কিন্তু এখনো কিন্তু ইট হ্যাজ নট বিন গ্রাউন্ডেড অ্যাজ ইয়েট। আর একটা কথা, ইসিআইকে বলবো আমি যে ইসিআইয়ের কিন্তু কমপ্লেসেন্সির কোনো জায়গা নেই। এবং যে ইলেকশনটা হয়ে গেছে, সুপ্রিম কোর্ট থেকে আরম্ভ করে সবাই ধন্যবাদ এবং সন্তোষ প্রকাশ করেছে। কিন্তু আমার মনে হয় P-2 ডে থেকে P-2 ডে
P-1 ডে এবং P ডেতে কিন্তু আমি বলছি দেয়ার ইজ অ্যাপ্রিহেনশন অফ সিরিয়াস ভায়োলেন্স। যদি না আজ ইভিনিং থেকে রাইট ফ্রম নাও এখন থেকেই যদি এগেনস্ট রেড সেকেন্ডস অ্যান্টি সোশ্যাল দাগিস ওয়ারেন্টিস প্রক্লেম অফেন্ডার যারা এরকম ট্রাবল মঙ্গার তাদের আজ থেকে যদি পিক আপ না করা হয় এবং অনেস্টলি উইথ ফুল ভিগার যদি না করা হয়, যদি খালি কমপ্লেসেন্ট হয়ে বসে থাকে যে আগের ইলেকশনে 23 তারিখে ইলেকশন আমরা দারুণভাবে করেছি, আমরা সবার কাছ থেকে বাহবা কুড়িয়েছি, তাহলে কিন্তু দে উইল বি লিভিং ইন দ্য ফুলস প্যারাডাইস। পরশু দিন 29 তারিখ কিন্তু আমাদের সামনে একটা খুব ভালো দিন আসছে বলে আমার মনে হচ্ছে না। একদম 23 তারিখ যে নির্বাচন হয়েছে মোটের উপর শান্তিপূর্ণ হয়েছে, কিন্তু 29 তারিখ সেই ভয়মুক্ত নির্বাচন হবে তো এই প্রশ্ন বারে বারে উঠছে। দেখুন মিতালি বাগ আহত হয়েছেন, আক্রান্ত হয়েছেন, তাকে দেখতে আজ হাসপাতালে যান অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সেখান থেকে বেরিয়ে একেবারে আরামবাগের সভা থেকে তিনি হুঁশিয়ারি দিয়েছেন 4 তারিখের পর দেখে নেবার। পাল্টা কটাক্ষ অবশ্যই বিজেপিও করেছে। দেখুন দ্বিতীয় দফার ভোটের আর কয়েক ঘন্টা বাকি। এরই মধ্যে আরামবাগের তৃণমূল সাংসদ মিতালি বাগের গাড়িতে হামলা হলো হুগলির গোঘাটে। পাথর লাঠির বাড়িতে ভেঙে চুরমার করে দেওয়া হলো কাজ। মারো 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 ছেলে বেরি চলে চেষ্টাটা করে চবেরি 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 জখম হয়েছেন তৃণমূল সাংসদ মিতালি বাগ। তাকে হাসপাতালে দেখতে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপরে আরামবাগের সভা থেকে হুঙ্কার ছুড়ে দেন তিনি। 4 তারিখে তৃণমূল আরামবাগ জিতুক বা হারুক, আমরা গতবারও আরামবাগ হেরেছিলাম, গোঘাট হেরেছিলাম, খানাকুল হেরেছিলাম, পুরসুরা হেরেছিলাম, কিন্তু উদারতা পার পেয়ে গেছিলে। এবার আমি নিজে দায়িত্বে থাকব। 4 তারিখ 12টার পরে কোন জল্লাদের কত ক্ষমতা আর কার দিল্লির বাবা কাকে বাঁচাতে আসে আমি 4 তারিখ দেখব। এগুলো শুধুমাত্র কর্মীদের চাঙ্গা রাখার জন্য বক্তব্য। কত আদিবাসী মহিলার উপরে অত্যাচার করেছে তৃণমূল কংগ্রেস, কতজন মহিলা ধর্ষিতা হয়েছিল তৃণমূল গুন্ডাদের দ্বারা 2021 সালে 2রা মের পর, এগুলো তো সর্বজনবিদিত। তৃণমূল কংগ্রেসের এই তাণ্ডবের দিন শেষ। বেলা 12টার পরে কে কোথায় বেড়াতে চলে যাবেন সেটা তো সময় বলবে। এই তরজার মধ্যেই গোঘাটে তৃণমূল সাংসদের গাড়ির ওপর হামলার ঘটনা নিয়ে নির্বাচন কমিশনকে রিপোর্ট দিয়েছেন জেলা শাসক। সূত্রের দাবি, রিপোর্টে দাবি করা হয়েছে প্রাথমিক ধারণা দলীয় অন্তর্দ্বন্দ্বের কারণে এই ঘটনা ঘটতে পারে। পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা করছে। বর্তমানে পরিস্থিতি শান্তিপূর্ণ। একটা ঘটনা একজন তৃণমূল কংগ্রেসের খুনের ঘটনা একটা পরিবারকে এনে দাঁড় করিয়ে দিক তৃণমূল কংগ্রেস, যারা বিজেপির দিকে আঙুল তুলবে। হাওড়ার তপন দত্ত থেকে শুরু হয়েছিল, তখন থেকে তৃণমূলকে মারতে শুরু করেছে। এখন চলে যাওয়ার সময় নিজেদের কর্মীকে মারছে। আমরা স্তম্ভিত হয়ে দেখলাম এরকম একটা প্রাণঘাতী আক্রমণ হলো একজন মহিলা শিডিউল কাস্ট সাংসদের উপর। তদন্ত সম্পূর্ণ হওয়ার আগেই তার কিছুক্ষণের মধ্যেই ডিএম রিপোর্ট দিয়ে দিলেন ইলেকশন কমিশনকে যে এটা নাকি অন্তর্দ্বন্দ্বের একটা ঘটনা, এবং আমি মনে করি এর বিরুদ্ধেও পদক্ষেপ গৃহীত হবে। দশকের পর দশক গোঘাট ছিল ফরওয়ার্ড ব্লকের দখলে। 2021-এ পরিবর্তনের হাওয়াতেও সেখানে যেতেন ফরওয়ার্ড ব্লকের প্রার্থী বিশ্বনাথ কারক। 2016-তে গোঘাট ছিনিয়ে নেয় তৃণমূল। আবার 2021-এ বিজেপির টিকিটে জয়ী হন ফরওয়ার্ড ব্লক ছেড়ে আসা বিশ্বনাথ কারক। এবার কি হবে জানা যাবে 4 মে। বাপন সাপটা, কৃষ্ণেন্দু অধিকারী ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, প্রথম দফা নির্বাচনের সময় এই ছবি আমাদের দেখতে হয়েছে যে কুমারগঞ্জে বিজেপি প্রার্থীকে দৌড় করিয়ে মারা হচ্ছে। এই ছবি দেখতে হয়েছে লাভপুরে বিজেপি প্রার্থীর এজেন্টকে রক্তাক্ত করে দেওয়া হয়েছে, বিজেপি প্রার্থী আক্রান্ত হয়েছেন। এমনকি দুবরাজপুরে কেন্দ্রীয় বাহিনীর উদ্দেশ্যে একেবারে ইটপাটকেল পর্যন্ত ছোড়া হয়েছে, পুলিশ একেবারে বন্দুক উঁচিয়ে পর্যন্ত পরিস্থিতি সামাল দেওয়ার মতন জায়গায় পৌঁছে গেছিল। আর এই নির্বাচনের দ্বিতীয় দফার 48 ঘন্টা আগে বিশ্বনাথ দা, এইটা আমরা দেখতে পাচ্ছি যে বিজেপি প্রার্থী তিনি আক্রান্ত হচ্ছেন।
করছেন বলে অভিযোগ। যিনি তৃণমূলের সাংসদ তার গাড়ি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। 2321 কোম্পানি বাহিনী দিয়ে এইবার তো সংশয়টা তৈরি হচ্ছে যে প্রথম দফার মতন কার্যত শান্তিপূর্ণ ভোটটা দ্বিতীয় দফায় করতে পারবে তো কমিশন। তার মধ্যে আবার অভিষেক বন্দ্যোপাধ্যায় 4 তারিখে দেখে নেওয়ার হুঁশিয়ারি দিচ্ছেন। দেখো, রাজায় রাজায় যুদ্ধ করে উলু খাগড়ার প্রাণ যায়। রাজনীতি নেতাদের এটা কি ভাষা হওয়া উচিত? ধরো আমার কর্মী আক্রান্ত হলে আমি আইনগতভাবে শাস্তি দাবি করব, কিন্তু আমি যদি বলি আমি নিজে কাউন্টিং এর 12টার থেকে আমি দেখব, মানে এটা কোন ধরনের ল্যাঙ্গুয়েজ? আইন কি নিজের হাতে নেওয়া যায়? কেন রাজনৈতিক নেতারা দায়িত্বশীল হন না? তারও এদের জন্যই তো সাধারণ লোক মারা যাবে। কলকাতার কোনো নেতা মারা যাবে, কলকাতার সম্ভ্রান্ত কোনো নেতা মারা যাবে না, কোনো এমএলএ মারা যাবে না, মারা যাবে গরিব মানুষ। ফলে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বুঝতে হবে যে এই গরিব মানুষগুলোকে মেরে কি লাভ? এরা তো পশ্চিমবাংলার মানুষ। কিন্তু ইলেকশন কমিশনের জায়গা থেকে তো কমিশন 1095 জনকে অ্যারেস্ট করেছে গত 24 ঘন্টায়। 1095, আবার সংখ্যাটা বলছি। নদিয়াতে 32 জন, পূর্ব বর্ধমানে 479 জন, হুগলিতে 49 জন, হাওড়াতে 32 জন, নর্থ 24 পরগনায় 319 জন, আর সাউথ 24 পরগনাতে 109 জনের মতো। তা আমার প্রশ্নটা হচ্ছে যে বিপুল পরিমাণে ক্রিমিনালাইজেশন অফ পলিটিক্স হয়েছে গত কয়েক বছরে, সেই কনটেক্সটে যদি আমি বলি তাহলে আমি বলবো যে বিপুল সংখ্যক বহু ক্রিমিনাল কিন্তু বাইরে থেকে কিন্তু এই দ্বিতীয় পর্যায়ে নির্বাচনটা হচ্ছে। ফলে এই বিপুল সংখ্যক ক্রিমিনালদেরকে বাইরে রেখে শান্তিপূর্ণ নির্বাচন আদতেও কি সম্ভব? আমি আশঙ্কা প্রকাশ করছি। ধরো ফার্স্ট ফেজে এই 152টা বিধানসভা কেন্দ্রে কোনো না কোনো রাজনৈতিক দলের প্রেজেন্স ছিল, এমনকি মালদা মুর্শিদাবাদ সংখ্যালঘু এলাকাতেও সিপিআইএম বা কংগ্রেসের মতন দলের সাংগঠনিক শক্তি কিছুটা ছিল। কিন্তু এখানে 74টা বিধানসভা কেন্দ্র এমন আছে, দক্ষিণ 24 পরগনা, কলকাতার হাওড়া 16টা এবং পূর্ব বর্ধমান মিলে 74টা কেন্দ্র, যেখানে বহু জায়গাতে বিরোধীরা সেইভাবে সাংগঠনিকভাবে সংগঠিত নয় বা শক্তিশালী সংগঠন নেই। ফলে সেখানে ইলেকশন কমিশনকে যদি ব্যাকআপ না দেয়, ইনফরমেশন না পাস করে, যদি মানে সেন্ট্রাল ফোর্সকে ইলেকশন মানে যদি ইনফরমেশন না দেয়, তাহলে সেন্ট্রাল ফোর্সের পক্ষে কি আদতেও প্রত্যেকটা গ্রাম ডমিনেশন করে ক্যাচমেন্ট এরিয়া থেকে ভোটাররা যাতে নির্বিঘ্নে আসতে পারে সেটা নিশ্চিত করতে পারবে? আমার উত্তর না। কারণ তুমি দেখেছো যে দমকলের একটি গ্রামে আগের দিন বোমাবাজি হলো রাত্রেবেলা, সেন্ট্রাল ফোর্স গিয়ে পৌঁছতে পারলো না। পরের দিন সকালবেলা ভোটারদের আসতে বাধা দিচ্ছিল, তারপরে সেন্ট্রাল ফোর্স এসে ভোটারদেরকে ভোটমুখী করেছিল। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে দক্ষিণ 24 পরগনা থেকে বাড়ি অবধি পৌঁছে দিয়েছিল। দক্ষিণ 24 পরগনা, হাওড়া, পূর্ব বর্ধমান গত 15 বছর যেটা দেখেছে সেটা হলো গ্রামের পর গ্রাম মানুষ ভোট দিতে পারেনি, গ্রামের পর গ্রাম ভোটারদেরকে আটকে দেওয়া হয়েছে। পঞ্চায়েত নির্বাচনগুলোতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় গ্রামের পর গ্রাম জিতেছে। ফলে আমি যেটা আশঙ্কা প্রকাশ করছি যে ক্যাচমেন্ট এরিয়া থেকে অবাধে মানুষ আসতে পারবে তো? ক্যাচমেন্ট এরিয়া থেকে অবাধে মানুষ আসতে পারবে তো? সেন্ট্রাল ফোর্সের কাছে চ্যালেঞ্জ যে গ্রামগুলোর ভেতর থেকে প্রত্যেকটা ভোটার যাতে নির্ভয়ে আসতে পারে সেটা নিশ্চিত করা। আমরা জানি যে বুথ লেভেলের সিকিউরিটি নিশ্চয়ই গুরুত্বপূর্ণ, ত্রিস্তরীয় যে সিকিউরিটি সেটা ইলেকশন কমিশন হয়তো অ্যাসিওর করতে পারবে, কিন্তু গ্রাম থেকে ক্যাচমেন্ট এরিয়া থেকে ভোটাররা যাতে নির্বিঘ্নে আসতে পারে, সে যে দলেরই ভোটার হন, শান্তিপূর্ণভাবে যাতে ভোট দিতে পারে সেটা কিন্তু চ্যালেঞ্জ। এবং সেটা যদি করতে হয় তাহলে কিন্তু ওই 1095 ক্রিমিনাল ধরলে হবে না, অন্ততপক্ষে 5000 10,000 ধরে অন্তত এরিয়াটাকে ডমিনেট করতে হবে। আমি কিন্তু ইলেকশন কমিশনের কাছে আগ্রহ প্রকাশ করব, আশা প্রকাশ করব যে আগামী কয়েক ঘন্টা যে আছে নির্বাচনের দ্বিতীয় পর্ব শুরু হওয়ার আগে, তার আগে অন্তত ভোটের যারা ক্রিমিনাল, ভোট সন্ত্রাস করে, তাদেরকে কিন্তু আপনারা যদি জেলে ঢোকাতে না পারেন তাহলে কিন্তু প্রথম পর্বের মতো সংখ্যার কথা বলছিলেন যে ক্রিমিনাল, অনেক ক্রিমিনাল এখনো অর্থাৎ দুষ্কৃতীরা বাইরে রয়েছে, 5000 10,000 সংখ্যার কথা বলছিলে, কিন্তু সেই সংখ্যার বিচারে শুধু গ্রেপ্তার করলে কি হবে?
হবে, ভয়মুক্ত পরিবেশ তো তৈরি করতে হবে। আমি এই জায়গা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক যে কথা বলেছেন যে আমরা গতবারও আরামবাগে হেরেছিলাম, গোঘাটে হেরেছিলাম, খানাকুল পুরসুরায় হেরেছিলাম, কিন্তু উদারতায় সেবার পার পেয়ে গিয়েছিলেন, এবার আমি নিজে দায়িত্বে থাকবো। আমি এখান থেকে সৈকতের কাছে আসতে চাইবো। সৈকত, গত যে 23 তারিখের নির্বাচন গেল, তুমি নিজে সেখানে প্রার্থী ছিলে, মোটের উপর শান্তিপূর্ণ ভোট হয়েছে আমরা দেখেছি। 29 তারিখ পরের দফা নির্বাচন, কি মনে হচ্ছে? না দেখুন, নির্বাচন কমিশন তো পরিষ্কার বলে দিয়েছে যে শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। এখন বিজেপি নির্বাচন কমিশনের কাছে ধর্ণা দেওয়া উচিত যে কেন বিজেপির প্রার্থীরা মার খাওয়ার পরেও নির্বাচন কমিশন বলছে শান্তিপূর্ণ নির্বাচন। বিজেপিও এই নিয়ে অফিসিয়ালি কোনো বিরোধিতা করেনি। দ্বিতীয়ত হচ্ছে রাজনৈতিক দলের নেতা, শাসক দলের নেতা, তিনি এরকম উস্কানিমূলক হুমকিমূলক বার্তা দিচ্ছেন, তার বিরুদ্ধে নির্বাচন কমিশন কি ব্যবস্থা নিতে চাইছে। 3 নম্বর হচ্ছে, কিছুক্ষণ আগে বিমলদা বললেন যে আরামবাগ সাব ডিভিশনে সিপিএম বাম আমলের কথা। বিশ্বনাথ কারক ফরওয়ার্ড ব্লকের এমএলএ ছিলেন, তিনি এখন বিজেপির নেতা। ওই গোঘাটের বিজেপি আরেক নেতা তৃণমূলের ব্লক সভাপতি ছিলেন। তাহলে কোন মিক্সচার মেশিনে বিজেপি বানানো বলুন তো? বাম আমলে এমএলএ হওয়া, চুরি লুট, মানে মস্তানি করা, বোমাবাজি করা, ভোট লুট করা, সে নেতা এখন বিজেপির রত্ন। আবার তৃণমূলের হয়ে 11 থেকে 21 এলাকায় যারা মারধর করলো, অত্যাচার করলো, তারা এখন বিজেপির সম্পদ। আসলে বিজেপি এখন হতাশায় ভুগছে। কি করবে পরের দফাতে? এই দ্বিতীয় দফা নির্বাচনে যদি শান্তিপূর্ণ নির্বাচন না করানো যায়, তাহলে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির যে বাইনারি পলিটিক্স, সেই পলিটিক্সকে এস্টাবলিশ করানো হবে। ক্যানিং পূর্ব, ভাঙড়, দক্ষিণ 24 পরগনা, ডায়মন্ড হারবার সাব ডিভিশন, এই এলাকাগুলোতে একতরফা ভোট হয়েছে। আপনার মনে থাকা উচিত লোকসভা নির্বাচন, যেখানে বিধানসভার প্যারালাল একটা ভোট হয়, সেই লোকসভা নির্বাচনে প্রায় 350-এর ওপর বেশি বুথ অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে, যেখানে বিরোধী শূন্য অবস্থা ছিল। আজকে নদিয়ায় তমন্নার মায়ের বিধানসভা ক্ষেত্রে নির্বাচন কমিশন একই সঙ্গে তৃণমূল এবং আমাদের উভয় দলে পারমিশন দিয়েছে। এই পরিস্থিতিগুলো নির্বাচন কমিশন কেন তৈরি করছে? বিজেপি আজকে সিপিএমকে টার্গেট করছে, বামেদের টার্গেট করছে, মুখে বলছে বামেদের ভোট দিতে, আর উল্টো দিকে বেছে বেছে বাম কর্মীদের হেনস্থা করা হচ্ছে। আজকে পানিহাটিতে কলতানের প্রচারে একটি কম বয়সী মেয়েকে যেভাবে টোটো থেকে বের করে হাত মারধর করা হয়েছে, সেখানে নির্বাচন কমিশনের ভূমিকা কোথায়? ক্রিমিনালরা বাইরে ঘুরে বেড়াচ্ছে, নির্বাচন কমিশন সেরকম ব্যবস্থা নিচ্ছে না। এটা কি আদপে 21-এর মতো আবার একটা গটআপ গেম হবে? ভোট আমরা শান্তিপূর্ণ করব, সবাই ভোট দিতে পারবে, তারপর তৃণমূল তার মতন করে ভোট করিয়ে নিয়ে চলে যাবে, বিজেপির অভিজিৎরা খুন হবে, বিজেপির নেতারা হেলিকপ্টার করে আবার দিল্লি চলে যাবে, পশ্চিমবাংলার মাটিতে তৃণমূল তার রাজত্ব চালাবে। আমরা আতঙ্কিত, আমরা ভয় পাচ্ছি। দিদি মোদি সেটিংয়ে নিচুতলার কর্মীরা মার খাবে, অত্যাচারিত হবে, মাঝখান থেকে তৃণমূল তার ভোট করিয়ে নিয়ে চলে যাবে। ভোট লুট আটকাতে গেলে নির্বাচন কমিশনের আরো কঠোর ভূমিকা প্রয়োজন। শুধু ভাষণ নয়, বাস্তবে তার ইমপ্লিমেন্টেশন প্রয়োজন, যেটা এখনো অবধি নির্বাচন কমিশনের সেই অতি সক্রিয়তা আমরা দেখতে পাচ্ছি না। এবং সিআইএসএফ সেন্ট্রাল ফোর্সের তাদের বহু ক্ষেত্রে আমরা দেখছি অতি সক্রিয়তা। কোথাও না কোথাও আমাদের মনে হচ্ছে তারা বিজেপিকে বা ভারতীয় জনতা পার্টির পক্ষে অতি সক্রিয় একটা ভূমিকা পালন করছেন। নিরপেক্ষতা বজায় রাখতে হবে সমস্ত রাজনৈতিক দল। এটা যদি অন্য কোনো নেতা করতে এতক্ষণে অ্যারেস্ট হয়ে যেত। এত বড় বড় ডায়লগ দিচ্ছেন অভিষেক ব্যানার্জির এই হুমকিমূলক বক্তব্যের পর, কেন নির্বাচন কমিশন তাকে গৃহবন্দী করবে না? আমি সৈকতের সব কথার সাথে সহমত। আমি শুধু আপনার সঞ্চালিকাকে ধন্যবাদ জানাবো যে উনি নিজেও বললেন যে আগের দফায় শান্তিপূর্ণ ভোট হয়েছে, সৈকতের ওখানেও ও নিজে সিপিআই প্রার্থীও স্বীকার করলো। পটাশপুরে শান্তিপূর্ণ ভোট হয়েছে, পটাশপুরে জামানতটা বাজেয়াপ্ত হবে না তো? আমার জানার ইচ্ছা থাকবে 4 তারিখ অবধি নিশ্চিতভাবে। আমি আবার বলছি যে কার জামানত বাজেয়াপ্ত হবে, কে হই হই করে জিতবে এবং কাকে একেবারে ঘরে ঢুকে থাকতে হবে, সেটা তো 4 তারিখ রেজাল্টে বোঝা যাবে। কিন্তু আমাদের সংশয়ের জায়গা এবং উদ্বেগের জায়গা হচ্ছে এইটা শুধু হুগলির মধ্যে সীমাবদ্ধ নয়, যেখানে হিংসার ঘটনা ঘটছে। আজকে রাজ্য জুড়ে ভোটের দ্বিতীয় দফার ভোটের 48 ঘন্টা আগে দিকে দিকে এই ছবি দেখা যাচ্ছে। যেমন এইবার আমি জগদ্দলের ছবিটা আপনাদের সামনে রাখবো, যেখানে তৃণমূল বিজেপি সংঘর্ষে তুলকালাম পরিস্থিতি তৈরি হলো। প্রধানমন্ত্রীর আজকে যেখানে সভা ছিল তার থেকে 1 কিলোমিটার দূরত্বের মধ্যে এই ঘটনা ঘটেছে। উদ্বেগের বিষয়, এই থানার সামনে এই ঘটনা ঘটেছে। এই ঘটনায় তৃণমূল বিজেপি একে অপরের দিকে আঙুল তুলেছে। এই প্রতিবেদনে দেখুন কিভাবে উত্তপ্ত হলো জগদ্দল। কখনো একে অপরকে লক্ষ্য করে আধলা ইট, কখনো লাঠি বাঁশ হাতে এক পক্ষের দিকে তেড়ে যাচ্ছে আরেক দল। ভাঙলো গাড়ির কাঁচ। তৃণমূল কর্মীদের দিকে তেড়ে যেতে দেখা গেল বিজেপি প্রার্থী অর্জুন সিংকে। প্রধানমন্ত্রীর সভার আগে রাতে এভাবেই রণক্ষেত্র হয়ে ওঠে জগদ্দল। 17 নম্বর ওয়ার্ডে তৃণমূলের ফ্লেক্স ছেঁড়াকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। বিজেপির বিরুদ্ধে থানায় অভিযোগ জানাতে গেলে ধস্তাধস্তি থেকে মারামারি বাদ গেল না কিছুই। অর্জুন সিং কালকে থানার মধ্যে ঢুকে সবাইকে মারধর করেছে। বাইরে প্রায় 150 লোক জমানো হয়, ওনার উপরে গালাগালি অসভ্য ইট পাথর ছুড়ে
আর ওনার উপরে হামলা করে। এরপরই আবার অর্জুন সিং এর ছেলের বাড়ির সামনে বোমা ও গুলি চালানোর অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। জগদ্দলে যে গন্ডগোলের ঘটনা ঘটেছে সেই গন্ডগোলের জেরে গুলি চলে এবং তার মধ্যে থেকে একটি গুলি এসে লাগে কিন্তু এই সিআইএসএফ জওয়ানের ঠিক পায়ে। আমার বাড়ি নিচনে করছে তো চেষ্টাই তো করছে আমাকে মারার জন্য। এখনই তো ঝামেলা হচ্ছে টিএমসি লোক সঙ্গে। অর্জুনের যে লোকরা হামলা করতে আমাদের তৃণমূল কংগ্রেসের সমর্থকের উপরে যায়, তারা যখন এখান থেকে আর্মস অ্যান্ড অ্যামুনিশন ওই পবন সিং এর বাড়ির থেকে বের করে নিয়ে যাচ্ছিলেন, সেই সময় কোনো গুলি তাদের হাত থেকে আচমকা বেরিয়ে যায় এবং বেরিয়ে যেয়ে ওই সিআইএসএফ এর লাগে। রবিবার রাতে জগদ্দলে তৃণমূল বিজেপি এই সংঘর্ষের রেশ গড়ায় সোমবার। পুলিশ সূত্রে খবর, জগদ্দল থানা এলাকায় রাতভর তল্লাশি চালিয়ে গ্রেপ্তার করা হয় ভাটপাড়া পুরসভার 2 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর গোপাল রাউত সহ 4 জনকে। এরপরেই ভাটপাড়া থানার সামনে বিক্ষোভ দেখায় তৃণমূল। সূত্রের খবর, জগদ্দল কাণ্ডে কড়া বার্তা দিয়েছে নির্বাচন কমিশন। এই ঘটনার জেরে পরিস্থিতির চরম অবনতি হয়েছে, যা সরাসরি চ্যালেঞ্জের মুখে ফেলেছে আইন শৃঙ্খলা ব্যবস্থাকে। 4 জনকে গ্রেপ্তার করার পাশাপাশি পলাতক বাকি অভিযুক্তদের খোঁজে প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে। বার্তা কি আছে, ঘটনা হয়েছে, অ্যাকশন ও রিঅ্যাকশন হচ্ছে। এলাকায় টহল দিচ্ছে কেন্দ্রীয় বাহিনী। সমীরণ পাল, সুকান্ত মুখোপাধ্যায় ও আবির দত্তর রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, এই নোয়াপাড়া, জগদ্দল, ভাটপাড়া এইগুলো এমনিতেই হচ্ছে স্পর্শকাতর এলাকা। ভোট থাকুক বা না থাকুক, প্রায়শ এখানে রাজনৈতিক হিংসার খবর শুনতে পাওয়া যায়। আমি রাজাগোপাল ধর চক্রবর্তীর কাছে আসবো। প্রশ্ন তো এই জায়গায় উঠবে, রাজাগোপাল বাবু, এই সমস্ত এলাকার ক্ষেত্রে কেন বাড়তি সতর্কতা কমিশনের তরফ থেকে নেওয়া হবে না? নইলে যদি নেওয়া হতো, থানার সামনে এই বিজেপি এবং তৃণমূল সংঘর্ষে জড়িয়ে পড়ছে। তৃণমূলের তরফে অভিযোগ করা হচ্ছে যে থানার মধ্যে ঢুকে হামলা চালানো হয়েছে। বিজেপির তরফে অভিযোগ করা হচ্ছে যে তৃণমূল একেবারে বিজেপি প্রার্থীর বাড়ির সামনে বোমাগুলি পর্যন্ত ছুড়েছে। আমি বলছি, বাড়তি যদি ব্যবস্থা থাকতো, এই ধরনের ঘটনা এড়ানো যেত কিনা। আরো 11 জন পুলিশ অবজারভার নিয়ে আসা হয়েছে, মানে এই দ্বিতীয় দফায় তাহলে যে 95 জন পুলিশ অবজারভার, তারা করছেটা কি? এত সাজোয়া গাড়ি বড় বড় করে দেখানো হচ্ছে যে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। শেষ পর্যন্ত ভোটের দিনে এই মানুষগুলোকে যদি আপনি ভোট কেন্দ্র পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য সাহসটাই না জোগাতে পারেন, কি লাভ এত আয়োজনের? দেখুন না, আয়োজন যথেষ্ট ভালো হয়েছে। প্রথম দফা যথেষ্ট শান্তিপূর্ণ হয়েছে, কোনো রক্তক্ষয় একজনের লেগেছে। পশ্চিমবঙ্গের ইতিহাস রক্তক্ষয়ের, নির্বাচনের ইতিহাস রক্তক্ষয়। সুতরাং যে ঘটনা আমরা প্রথমবারে দেখেছি, নির্বাচন কমিশন যে আয়োজন করেছে, আমাদের অনেকেরই কাছে মনে হয়েছে যথেষ্ট। কিন্তু যেটা দেখা গেছে, যারা হারবে ভাবছে, তাদের তো সন্ত্রাস ছাড়া তো বাঁচার পথ নেই। আমি জানি না কে হারবে, নিশ্চয়ই যারা সন্ত্রাস করে তারা হার যায় না। যে জিতবে সে সন্ত্রাস কেন করে? সে তো জানে আমি তো, আমার পক্ষে মানুষ আছে, আমি কেন সন্ত্রাস করতে যাব? সুতরাং দেখা যাচ্ছে যে এই যে হ্যাঁ, গদি আমাকে রক্ষা করতেই হবে, মধু সেখানে আছে, পয়সা সেখানে আছে, লস্কর আছে, 4 তারিখ 12টার পরে কী হবে সেরকম বলার ক্ষমতা আমার আছে। স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যে এক শ্রেণীর মানুষ একেবারে মনে করছে যে নির্বাচনে এই ফেজেট জেতাটা অত্যন্ত জরুরি, তাই সন্ত্রাস ছাড়া আর বোধহয় বাঁচানো যাবে না। তাই সন্ত্রাস যদি আগে আপনি করে ফেললেন, এবার তো নির্বাচন কমিশন আরও সতর্ক হবে না? আপনি যদি না করতেন, তাহলে কিন্তু নির্বাচন কমিশন হয়তো কমপ্লেসেন্সিতে ভুগতো, হয়তো কিছু করতো না। এবার বুঝিয়ে দিলেন নির্বাচন কমিশন। আমরা দেখেছি যে দৃঢ়তার সঙ্গে প্রথম ফেজে করেছে, ভাববার কোনো কারণ নেই যে পশ্চিমবঙ্গ এখন ইউনিপোলারাইজ সিস্টেমে চলছে। এখন সব জায়গাতেই বিকল্প ব্যবস্থা, বিকল্প ভাবনা তৈরি হয়ে গেছে। তার ফলেই সন্ত্রাসটা কেন করছে? বিকল্প যদি না থাকতো সন্ত্রাস করতো? যদি মনে করতাম যেটা আমার শিওর শট, আমি কি সন্ত্রাস করতাম? ভয়ে, আতঙ্কে এই সন্ত্রাসগুলো চলছে। যাই হোক, এখন ব্যাপারটা হচ্ছে 2-1টা জিনিস অত্যন্ত বলা প্রয়োজন। আপনারা 2-1টা ভিডিও দেখাচ্ছেন। ভিডিওতে আমার অত্যন্ত খারাপ লেগেছে, একজন মহিলা মেম্বার অফ পার্লামেন্টের উপর আক্রমণ হয়েছে। বোঝা যাচ্ছে সেই ভিডিওটা মানে যারা গাড়িতে ছিলেন তারাই দিয়েছে, এবং কেউ বলছেন যে এর গাড়ি থেকে বোমা ফেলা হয়েছে, রড রয়েছে, সেই ভিডিওটা আমরা দেখতে পাচ্ছি না, বা অন্য গাড়িগুলো কারা ভাঙছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি না। সুতরাং বোঝা যাচ্ছে যে আমাদের কাছে যে খবর আসে সেটা একতরফা খবর আসছে, এবং সেই একতরফা খবর থেকে আমরা
বিশেষ কোনো কনক্লুশনে আসতে পারি না। আমরা মানুষকে এমন কোনো কথা বলবো না আজকের ভারত বাংলার সবচেয়ে বড় জনপ্রিয় এই মিডিয়ার মধ্য দিয়ে, যাতে করে আগামী দিনে একটা ভয় মানুষের কাছে আসে। 93%-এর উপর মানুষ ভোট দিয়েছে, আমরা চাই আরও বেশি মানুষ ভোট দিক, নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিন। সেটাই আমরা বলবো যে যা ঘটেছে, যেখানে সন্ত্রাস করার জায়গা আছে সে বুঝিয়ে দিতে তার লাস্ট স্বরূপ কী, এবং নিশ্চয়ই নির্বাচন কমিশন 2 দিন সময় আছে, বাট হ্যাঁ ব্যবস্থা নিশ্চয়ই নেবে আমরা আশা করব, এবং চাইব সন্ত্রাসহীন একটা নির্বাচন ঘটুক। যারা সন্ত্রাস করছে বুঝিয়ে দিচ্ছে সন্ত্রাসী তাদের বাঁচার পথ। একদম দ্বিতীয় দফার ভোটটা আমরা প্রত্যেকেই চাই সন্ত্রাসহীন হোক, প্রতিটা সাধারণ মানুষ যেন নির্ভয় ভোট কেন্দ্রে যেতে পারে এবং ভোট কেন্দ্র থেকে নির্ভয় বাড়ি পর্যন্ত তারা পৌঁছতে পারে। কিন্তু রবিবার রাতে জগদ্দলে যে ঘটনা ঘটেছে, যেখানে অর্জুন সিং তিনি অভিযোগ করছেন যে পার্থ ভৌমিক আর সোমনাথ সেনের নির্দেশে এইসব ঘটনা ঘটেছে, আর পার্থ ভৌমিক দাবি করছেন যে পুলিশ অবজারভার মজদুর ভবনে অর্জুন সিং এর সঙ্গে মিটিং করে যারা তাদের নির্বাচন করবে তাদের প্রত্যেককে গ্রেপ্তার করেছে। দেখুন। জগদ্দল থানার সামনে তৃণমূল বিজেপির মধ্যে ধুন্ধুমার, হাতাহাতি, মারপিট, বোমাগুলির অভিযোগ। পার্থ ভৌমিক আর সোমনাথ শ্যামের ইনস্ট্রাকশনে এইসব ঘটনা ঘটেছে। যিনি পুলিশ অবজারভার তিনি মজদুর ভবনে অর্জুন সিংয়ের সাথে মিটিং করে আমাদের যারা নির্বাচন করবে তাদের প্রত্যেককে অ্যারেস্ট করেছে। বুধবার দ্বিতীয় দফায় উত্তর 24 পরগনার যে 33টি বিধানসভা আসনে ভোট, তার মধ্যে রয়েছে জগদ্দল ও ভাটপাড়া। তার আগে রবিবার রাতে এভাবেই জগদ্দল থানার নাকের ডগায় খণ্ডযুদ্ধে জড়ালো তৃণমূল ও বিজেপি। ডক্টর রাজেশ কুমার জগদ্দল থানা এফআইআর করতে গিয়েছিলেন এগেনস্ট মমতা। ওনাকে ওখানে বসিয়ে পুলিশের কিছু অংশ তৃণমূলকে ডেকে নেয়। এবার ডেকে নিয়ে বাইরে প্রায় 150 লোক জমানো হয়, ওনার উপরে গালাগালি, অসভ্য ইট পাথর ছোড়ে আর ওনার উপরে হামলা করে। উনি লিটারালি থানার মধ্যে লুকিয়েছিলেন। 17 নম্বর ওয়ার্ডের অফিস ভাঙচুর করেছিল গুড্ডু সিং, অর্জুনের ভাইপো, মদ্যপান করে এবং পুলিশের সামনে। তার প্রতিবাদে যখন করা হলো, সেখানে এফআইআর করতে যাওয়া হলো। অর্জুন সিং কালকে থানার মধ্যে ঢুকে সবাইকে মারধর করেছে, আর এখন পর্যন্ত পুলিশ অর্জুন সিংকে বা তার সমর্থককে একটাকেও এখনো গ্রেফতার করেনি। জগদ্দল থানা এলাকায় রাতভর তল্লাশি চালিয়ে গ্রেফতার করা হয় ভাটপাড়া পুরসভার 2 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর গোপাল রাউত সহ 4 জনকে। এই ভিডিও সামনে এনে তৃণমূলের দাবি গোপাল রাউতকে মারধর করেছে বিজেপি। প্রাক্তন সাংসদ অর্জুন সিং একদম উত্তক্তভাবে এসে সেখানে তার সিআইএসএফকে নিয়ে তাকে দেখা যাচ্ছে তিনি এসে সরাসরি মারলেন। তার আত্মীয় স্বজনরা ইট চালিয়ে গোপাল রাউতকে মারলো। অর্জুনকে ইমিডিয়েট অ্যারেস্ট করতে হবে। এটা থানা নিজে সব পালিয়ে গিয়েছে, আইসি, ডিসিপি, সিপি সব এখান থেকে পালিয়েছে, আর এই গুন্ডাদেরকে এখানে ইনভাইট করে পাঠিয়ে দিয়েছে যারা আমাদের লোকজনের উপরে অ্যাটাক করেছে। কোন সেন্ট্রাল এরা সবকে বার করে দিয়েছে, আমাদের অনেক লোকের উপরে এরা পিটাই করে দিয়েছে, ওদেরকে মেরেছে। পুলিশ এই চটি চাটা পুলিশ এরাই তো এইসব করিয়েছে। পুলিশ ও নির্বাচন কমিশনের ভূমিকায় ক্ষোভ উগরে দিয়েছেন ব্যারাকপুরের তৃণমূল সাংসদ। পুরো বিজেপির দালাল হিসেবে কাজ করছে এই পুলিশ কমিশনার। আমাদের সিইও মনোজ কুমার আগরওয়াল ফোন ধরছে না, এত নির্লজ্জ এরা, বেহায়া। ডক্টর রাজেশ কুমারকে মারার প্ল্যান ছিল আর পবন সিংকে মারার প্ল্যান ছিল। ভাটপাড়া, নোয়াপাড়া প্রায় সারা বছরই রাজনৈতিকভাবে তপ্ত থাকে, আর এখন তো ভোট, তাই কেঁপে উঠছে গোটা এলাকা। সমীরণ পাল, সুকান্ত মুখোপাধ্যায়, আবির দত্ত, এবিপি আনন্দ। জগদ্দলের এই ঘটনার পর ভাটপাড়ার বিজেপি প্রার্থী পবন সিং যেটা বলছেন যে তার বাড়ির নিচে গুলি বোমা চলেছে এবং গোটাটাই তৃণমূল করেছে। আমি এখান থেকে একটু অরূপদার কাছে আসতে চাইবো। অরূপদা, এখনো পর্যন্ত যে 4 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে তার মধ্যে তো আপনার দলের কাউন্সিলর রয়েছেন গোপাল রাউত। তো আপনি কি আশা করছেন যে পুলিশ এই অবস্থায় ইলেকশন কমিশনের এই চাপে নিরপেক্ষভাবে কাজ করতে পারবে? যে পুলিশ অবজারভার হয়ে এসছে সে অর্জুন সিং এর সাথে আলাদা মিটিং করছে, এবং আপনাদের চ্যানেলে আমি আগের দিনও বলেছিলাম ডায়মন্ড হারবারের যে পুলিশ অবজারভার পুরুষোত্তম বাবু, তিনি একটা সরকারি জায়গায় না উঠে একটা হোটেলে উঠছেন, সেই হোটেলে বিজেপির প্রার্থী আসছে, তার সাথে মিটিং করছেন, তার সিসিটিভি ফুটেজ সামনে যাচ্ছে। কমিশনের বক্তব্যটা সমানভাবে দিতে হবে। কমিশন বলেছে কোনো অন্যায় নেই। না, কমিশন তো বলছে যে কোনো প্রার্থীর সঙ্গে অবজারভার কথা বলতেই পারে। উনি কি নোটিফিকেশন করেছেন, অল পার্টিকে ইনভাইট করেছিলেন? তাহলে ওই পার্টিকুলার প্রার্থী কি করে জানলেন যে উনি ওখানে রয়েছেন?
উনি কোনো নোটিফিকেশন করেছেন? অল পার্টির জন্য মিটিং ডেকেছেন যে বাকি পার্টিরা যায়নি, উনি একা গিয়েছেন? নাটকবাজি কম করতে বলবেন এইসব অবজারভারদের। আর আপনারা বলছেন অভিষেক ব্যানার্জির বক্তব্য কি থ্রেট? আপনাদের তখন স্টেটমেন্ট কোথায় থাকে যখন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এসে হুমকি দিয়ে বলছে উল্টা করকে লটকাকে মারেঙ্গে 4 তারিখকে বাদ, তখন কোথায় থাকে? নাকি হিন্দিতে থ্রেট দিলে থ্রেটটা খুব সুন্দর শুনতে শোনায়, অমিত শাহ থ্রেট দিলে থ্রেটটা খুব সুন্দর শুনতে শোনায়? অমিত শাহ আজকে, আমি সরি বারবার ইন্টারাপ্ট করছি, অমিত শাহ আজকে এই কথা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় অমিত শাহর বিরুদ্ধে অভিযোগ করছেন। অমিত শাহ আজকে বলছেন সেই সমস্ত গুন্ডাদের জেলে ভরবে নাকি, তো কি সন্দেশ খাওয়াবে? না না, ঠিক। অভিষেক ব্যানার্জি কাকে বলেছে? যারা মিতালি বাগকে আক্রমণ করেছে তাদের উদ্দেশ্যে বলেছে যে বদলা নয় বদল চাই, শুনেছি তো। কিন্তু যারা এক গালে চর মারলে গান্ধীজির থিওরি অনুযায়ী দ্বিতীয় গাল বাড়িয়ে দিয়েছি, যারা দুটো গালে চর মেরেছে তাদের জন্য তার গাল অবশিষ্ট নেই, এটাই অভিষেক ব্যানার্জি বলেছে। কান খোলা করে শুনে রাখুক, এবার ডিজেও বাজবে, রবীন্দ্রসঙ্গীতও বাজবে। দ্বিতীয় কথা, তৃণমূলের কাউন্সিলর অ্যারেস্ট হয়েছে। আপনার চ্যানেল বারবার দেখাচ্ছে এই যে অর্জুন সিং সিআরপিএফ পরিবেষ্টিত হয়ে নিজে তৃণমূলের কর্মীদের ওপর মারতে উদ্যত হচ্ছেন। তার সাথে কারা রয়েছে? তার সাথে বিজেপির মন্ডল সভাপতি রয়েছে এবং প্রার্থীর চিফ ইলেকশন এজেন্ট রয়েছে। তাদের বিরুদ্ধে কি অ্যাকশন নিয়েছে এই নির্বাচন কমিশন? কৃতদাস দালাল কমিশন এর মজদুর ভবনে অর্জুন সিং এর সাথে পুলিশ অবজারভার মিটিং করে তারপর টার্গেট করে লিস্ট দিয়ে দিয়েছে যারা যারা তৃণমূলের ইলেকশন অপারেটর তাদেরকে অ্যারেস্ট করতে হবে। সারা বাংলা জুড়ে, দক্ষিণবঙ্গ জুড়ে এই একই চিত্র। আরে এভাবে ভোটে জেতা যাবে না। বিজেপির কর্মী নেই, বিজেপির ভোটার নেই, বিজেপি শুধু সিআরপিএফ আছে। সিআরপিএফ তার ভোটটা দেবে না, ভোট দেবে বাংলার মানুষ। এই যত অসভ্যতাম করবে, যত বহিরাগত গুন্ডা আনবে, তত বেশি মানুষ। জগদ্দলের পরিস্থিতি যে উদ্বেগজনক জায়গায় পৌঁছেছে সেটা নির্বাচন কমিশনের বক্তব্যের মধ্যে স্পষ্ট হয়ে যায়। কমিশন যখন এই কথা বলে যে এই ঘটনার জেরে পরিস্থিতির চরম অবনতি হয়েছে, যা সরাসরি চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে আইন শৃঙ্খলা ব্যবস্থাকে। কিন্তু বিমলদা, পুরোটার জন্য দায়ী হচ্ছে একমাত্র বিজেপি, যেটা অভিযোগ করছেন সোমনাথ শ্যাম, জগদ্দলের তৃণমূল প্রার্থী। তিনি বলছেন অর্জুন সিং দলবল নিয়ে ঢুকে থানায় তাণ্ডব চালিয়েছেন, গ্রেফতার করতে হবে অর্জুন সিংকে। তার আগে তোমাকে একটা মনে করিয়ে দিই, সেটা হচ্ছে সাংসদের ওপর যে হামলা, সেটাতে যে তৃণমূলের লোকরাই জড়িত, তৃণমূলের লোকরাই আছে, ওটা ওখানকার যিনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তিনি সেই রিপোর্টটা দিয়েছিলেন এবং তোমাকে আমি মনে করিয়ে দিয়েছিলাম। তুমি বললে যে আমি এরকম কিছু শুনিনি। তোমার উচিত ছিল খবর নিয়ে এখানে একটু বসা। তুমি আপনি যখন এটুকু বলেছেন পুরোটা শুনে নিতে হবে। সেটা হ্যাঁ শুনে নিন। প্রথমে যেটা সূত্র মারফত খবর পাওয়া যায় সেটা হচ্ছে ডিইও রিপোর্ট দিয়েছিলেন কমিশনকে। সূত্র মারফত যেটা জানা গেছিল, সেখানে রিপোর্টে উল্লেখ করা ছিল যে কোনো তৃণমূলের কংগ্রেসের নাম উল্লেখ ছিল না, উল্লেখ ছিল ইন্ট্রা পার্টি কনফ্লিক্টে এই ঘটনা ঘটে থাকতে পারে, অর্থাৎ দলীয় গোষ্ঠী কোন্দলের কারণে এই ঘটনা ঘটে থাকতে পারে। এইটা ছিল সকালে সূত্র মারফত পাওয়া খবর। এইবারে তারপরে এসডিপিও রিপোর্ট দেন এসপিকে। এসডিপিও তার রিপোর্টে বলেন যে এই ঘটনায় 7 জনকে চিহ্নিত করা হয়েছে, 3 জনকে গ্রেফতার করা হয়েছে, এই 3 জনের সঙ্গে বিজেপির লিংক রয়েছে থাকতে পারে। এইটা এসডিপিও রিপোর্টে এসপিকে জানিয়েছে। আমার পুরোটা বলুন অন্তত। না না, পুরোটা তো তুমিও বলনি। এখানে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কথা সেই রিপোর্টে উল্লেখ ছিল, সেই কথা আমি উল্লেখ করেছিলাম। প্রথম কথা, এখানে মূল কথায় আসি যে ওই ভাটপাড়া জগদ্দল অঞ্চলে পুলিশ যাদের গ্রেপ্তার করেছে তারা যদি তৃণমূলে, তারা হচ্ছে মানে ভোট পরিচালক, সেই ভোট পরিচালকরা যদি সবকটা নটোরিয়াস ক্রিমিনাল হয় তাহলে পুলিশ তাদের গ্রেপ্তার করবে। ফলে নটোরিয়াস ক্রিমিনালদের নিয়ে লড়ার একটা পরিকল্পনা করেছে তৃণমূল কংগ্রেস, কারণ তাদের সঙ্গে মানুষ নেই। ওরা বারবার বলে না আমরা মানুষকে নিয়ে লড়ছি, সিআরপিএফ ভোট দেবে না। আরে কি কথাবার্তা হচ্ছে? মানে হেরে যাবার আগে একেবারে হার্ট অ্যাটাক হচ্ছে মনে হচ্ছে এদের। আমার পরিষ্কার কথা, এরা ভয় পাচ্ছে কখন? একটু আগে রাজাগোপালদার কথার সূত্র ধরে বলি, যারা জিতবে তারা তো ভয় দেখায় না অপরকে, তৃণমূল ভয় দেখায় কারণ তৃণমূল জানে হারবে এবং তৃণমূল জানে এই যে আজকে 12টার পরে দেখে নেওয়ার হুমকি দিলেন। আমি শুধু ওনাকে আবার বলছি যে যেহেতু এখন খুব স্পষ্ট করে দেখুন, আমি থামাচ্ছি তার কারণ হচ্ছে যে ইলেকশনের 48 ঘন্টা আগে সাইলেন্স পিরিয়ড শুরু হয়ে যায়। কে জিতবে কে হারবে এই নিয়ে ভবিষ্যৎবাণী করাটা কি উচিত? আমি সাথে 4 তারিখে বোঝা যাবে। আমাকে বলতে হবে, আমি যদি ভবিষ্যৎবাণী করি তোমার অসুবিধা কি হচ্ছে? আমার কথা হচ্ছে আমি ভবিষ্যৎবাণী করি, একজন হুমকি দিচ্ছেন, আমি তাকে মনে করিয়ে দেবো 2021 সালে 2 মাসের মধ্যে 56 জন বিজেপি কর্মীকে এরা হত্যা করেছিল। তারপর বিজেপি আরো বেশি তার এনার্জি নিয়ে ফিরে এসেছে। এরা জানুক যে সেদিন যখন একের পর এক নির্বাচনে একের পর এক সিটে পরাজয়ের খবর আসবে তখন ওরা কোথায় যাবে? দুবাইতে চোখের ডাক্তার দেখাতে নাকি উজবেকিস্তানে পায়ের ডাক্তার দেখাতে? সুতরাং এগুলো ভেবে রাখা উচিত। একটা বিকল্প সবসময় ভেবে রাখতে হয়। তৃণমূল এবারে কোনো বিকল্প ভেবে রাখেনি। ফলে তৃণমূলের আগামী 4 তারিখের পর কি হবে সেটা মানুষ ঠিক করবে। আমরা কিন্তু কোনো হিংসায় বিশ্বাস করি না। শুধু এটুকু বলি,
এই যে একদম, নিশ্চিত অরূপ দা। পরাজয় বিকল্প ভাবতে বন্ধ হয় না, পেয়ে কারণ যা বাংলায় করছে তৃণমূল বিকল্প তার নেই। মূল্য ওদের ওই জন্য দিতে বিকল্প হবে ভাবতে হয় না, তৃণমূলকে বিকল্প আপনাদের এবং ভাবতে হয়। তৃণমূলের হয়ে যারা সকাল প্রভাব খাটায় 10টার পর তাদের থেকে প্রত্যেককে দিল্লির ফ্লাইট বলে থাকতে হবে, দিলাম। বিকল্প আপনাদের ভাবতে দিল্লি হবে। শুধু বাংলায় নয়, তৃণমূলের বাংলাদেশ বিকল্প যেতে নেই হবে বলে বলে দিয়ে গেলাম। আপকিবার 200 পাবলিকের টাকা দিয়ে বাংলাদেশ ফ্লাইটের পাঠিয়ে টিকিট দেবে, কাটবে, সকাল তখন 10টা যেন থেকে চোখ এবারও চোখ টিকিট দিয়ে জল কাটবে, না পড়ে, টিকিট রাস্তায় কাটার জন্য লাইন হাতে দেবে বেঁধে এবারও। যাবে। আর যারা এইসব পাবলিক গুন্ডামি সরকার করছে এসে অর্জুন সিং এর অনেক বাইরে দূর বেড়ে গেছে। থানার ভেতরে ঢুকে এরা অনেক গুন্ডামি, দূর বেড়ে গেছে। প্রতিটা গুন্ডার হিসাব হবে মানুষের আগামী ঘরে 4 তারিখ। থাকতে দেবে না, বেশ, প্রতিটি দুজনকে উল্টো দিকে থামালাম। হিসাব নেওয়া সৈকত হবে। গিরি। উল্টা লটকাকে প্রথমত দিলাম, এতক্ষণ উল্টো ধরে লটকাকে আমরা হিসাব নেওয়া হবে। এক সেকেন্ড আমি তো এতক্ষণ ধরে জগদ্দল নোয়াপাড়া নিয়ে আলোচনা হচ্ছে, আলোচনার সাবজেক্ট কি না অর্জুন সিং। 2021 সালের পর এই অর্জুন সিং কি বিজেপির নেতা ছিলেন? ছিলেন তো অরূপদাদের নেতা। এই অর্জুন সিং যে গত 10 বছরে 3বার তৃণমূল 3বার বিজেপি হয়েছে, তাকে নিয়ে তৃণমূল বিজেপি নিজেদের মধ্যে লড়ালড়ি করছে। আমরা বলছি সিপিএম বা সিপিএম যায়নি আর কি। সিপিএম এ এসব হয় না, কে বলেছে? এসব নটোরিয়াস ক্রিমিনাল অরূপদাদের দলের মাথায় তুমি বসে, আবার CPM এর ঠিকা নিচ্ছ কেন? তুমি তো আমাদের দলের CPM, মাথায় বসে না। তুমি তো আমাদের CPM, দলের মাথায় বসে CPM, না। তিনজনের মধ্যে কারোর কথা শোনা যাবে না। সৈকত। আমি বলছি আজকে ব্যারাকপুর সাব ডিভিশন বা আগের আলোচনায় আরামবাগ সাব ডিভিশন, সুব্রত আমি বলছি রাজনীতি ভোট হচ্ছে 48 ঘন্টা পর ভোট। আলু চাষিরা গোঘাট আরামবাগে আত্মহত্যা করেছে, সেটা নিয়ে কোনো তৃণমূল এই একদম মিথ্যা কথা বলছো। ব্যারাকপুর সাব ডিভিশন পশ্চিম বাংলায় বিগত 10 বছরে একজন কৃষক আত্মহত্যা করেনি। মিথ্যা কথা বলছো, মিথ্যা কথা বলছো, অন রেকর্ড মিথ্যা কথা বলছো, অন রেকর্ড মিথ্যা কথা বলছো, আলু চাষটা করো তারপর অন রেকর্ড মিথ্যা কথা আলু বলছো, চাষটা করো অন তারপর রেকর্ড মিথ্যা কথা বলছো। শুধু প্রমাণ মাল দাও, কামিয়েছো, প্রমাণ আরামবাগে দাও, আর কিচ্ছু লাইভ করোনি। স্টুডিওতে প্রমাণ শুধু দাও, টাকা তুলেছো, লাইভ স্টুডিও টাকা প্রমাণ চুরি দাও, করেছো, লাইভ টাকা স্টুডিও চুরি একদম জামানত মিথ্যা কথা বাঁচাও বলবে না। টাকা চুরি পশ্চিমবঙ্গ জামানত একমাত্র রাজ্য যেখানে কৃষক আত্মহত্যার সংখ্যা শূন্য। ও সুইসাইড করেছে, আবার বাজে কথা ঘরোয়া বলছো। কন্দল, আবার মিথ্যা কথা। ঘরোয়া কন্দল। এই মিথ্যা কথা বলে তো নিজেরও জামানত যাবে, পার্টিরও জামানত যাবে। রাজ্যের রিপোর্ট এই বলছে জন্য একের পর এক পার্টির জামানত যাবে। পার্টি বলছে এসব ঘুরিয়ে দিয়ে লাভ নাই। তোমার দুদিন পর তোমার বিজেপি হতে 2 মিনিট লাগবে না। আরে আলু চাষি তার ছাড়ো, ছাড়ো। আমরা বিজেপি হতে তোমার নেতারা বিজেপি হতে। তোমার নেতারা বিজেপি হতে। আরামবাগ এবং ব্যারাকপুরে যে ইস্যুতে ভোট হওয়া উচিত, ব্যারাকপুরে শান্তি শৃঙ্খলা ফিরবে কি ফিরবে না? তৃণমূল বিজেপি অর্জুন সিং এর গুন্ডা বাহিনী একবার তৃণমূল একবার বিজেপি হবে। আর আরে বারবার সেই ভোটে ইস্যুতেই জনগণ ভোট হচ্ছে। ভোটে এরা লড়াই আমাদের করছে। আমাদের আরামবাগে আমাদের গরিব ভোটসপত্রটা কৃষকের একটু দেখে সামনে নাও, আসবে খালি না। নিজের নাম করে শুধুমাত্র এই অপেক্ষা দেখো। গুন্ডামি, গুন্ডারা নিজেদের মতন করে জামা বদল করে আমাদের ভোট করবে। ভোটসপত্রটা পড়ো আজকে একবার। আমরা তো এই আবেদন করছি বাংলার আরামবাগ এবং ব্যারাকপুরের মানুষের কাছে, এই জোড়াফুল আর পদ্মফুলকে বিদায় দিন। বাংলার প্লিজ আমি বলছি সেটা এই আবেদনের জায়গাটা নয়, আবেদনের সময় পেরিয়ে গিয়েছে, সুতরাং এই মুহূর্তে কোনো আবেদন করা যাবে না। আমি এখানে সলিল ভট্টাচার্যের কাছে আসবো। দেখুন, তৃণমূল বলছে বিজেপি ভয় পেয়েছে, বিজেপি বলছে তৃণমূল ভয় পেয়েছে। আমি বলছি এইরকম পরিস্থিতিতে মানুষ ভয় পাচ্ছে, মানে যাদের ভোটে এই রাজনৈতিক দলগুলো তারা ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে, তারা যদি ভয় পেয়ে ঘরের মধ্যে ঢুকে যায়, তাহলে আলটিমেটলি দিনের শেষে দ্বিতীয় দফা নির্বাচনে গণতন্ত্রের উৎসবটা সেলিব্রেটেড হবে কিভাবে? সলিলদা, শুভজিৎ দেখো, তুমি এইটাই আসল কথা বললে এতক্ষণ ধরে। এরা নিজেদের এই বিজেপি তৃণমূল বিজেপি, কে কবে কি পেয়েছে না পেয়েছে, কে কবে মেরেছে, এটা কোনো ফ্যাক্ট নয়। ফ্যাক্ট অফ দ্য কেস ইজ যে তোমার পরশুদিন 29 তারিখ যাতে ভয়মুক্ত অবাধ শান্তিপূর্ণ নির্বাচন হয়, আমি তার ছিটে ফোটার লক্ষণও দেখতে পাচ্ছি না শুভ্রজিৎ। ভাঙড়, উত্তর কাশীপুর, চন্দনেশ্বর, বিজয়গঞ্জ বাজার, সাতটা, চোলাই মদ, জুয়া, ওদিকে তোমার পার্লামেন্ট, ডায়মন্ড হারবার পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি, যত দুর্নীতি, যত ক্রিমিনাল, যত ইলিগাল আর্মস অ্যামুনিশন, টেরোরাইজেশন, তার নায়ক জাহাঙ্গীর খান। আপনি এটা পুলিশ সে কেন উইদাউট প্রুফ আপনি এটা বলতে পারেন একজনের নাম? জাহাঙ্গীর খান ইজ এ নোটেড ক্রিমিনাল। এখতিয়ার আছে, নোটেড ক্রিমিনাল আছে। বিজেপি দালালি করতে হবে, সরাসরি বিজেপি করুন, সরাসরি বিজেপি করুন না, কেউ বিজেপির হয়ে বক্তব্য রাখতে গেলে আমি তো মনে আছে বিমল উনি প্রকাশ্যে বিজেপি করছেন, বিজেপি শেষ করে দিন। আমি অরূপ চক্রবর্তীকে থামালাম, সলিল শেষ করে নিন। লিউকো প্লাস লাগিয়ে রাখা হয়েছিল ইভিএম মেশিনে। ওখানে বিরোধী পক্ষের ক্যান্ডিডেট সে ওখানে অজ্ঞান হয়ে রাস্তায় পড়েছিল। এই জাহাঙ্গীর ওখানে ভোট লুট করে, টেরোরাইজ করে লোককে, মানুষকে ভোট দিতে দেবে না। জাহাঙ্গীর আর ওর অ্যাসোসিয়েটসরা
দিনের পর দিন ওই ডায়মন্ড হারবার পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সির আন্ডারে 7টা বিধানসভা লুট করবে ওরা। আমি আজকে বলে গেলাম, যদি এখন থেকে মানুষ রুখে দাঁড়াচ্ছে, কমপ্লেসেন্সির জায়গা নেই, মানুষের উপরে ভরসা আছে দাদা। আপনার পুলিশ পুলিশ অবজারভার গিয়ে ওখানে ওর মানুষের উপরে ভরসা রাখুন, মানুষ রুখে দাঁড়াচ্ছে। কিন্তু দেখুন অত ভয় পাবেন না, মানুষ রুখে দাঁড়াচ্ছে। শুনুন, রুখে দাঁড়াচ্ছে, যাই হোক, ডরকে আগে জিত হয়। আপনি জানেন না, আমি ওই অঞ্চলে চাকরি করেছি, আমি জানি, আমি জানি, ওখানে টেরোরাইজ করে ওরা, সেটা কি আমরা জানি না দিন করে। এবং মানুষ মানুষ নিতে পারছে ওই যে ক্যাচমেন্ট এরিয়াস থেকে লোকে ভোটাররা আসবে না, আর যদি ক্যাচমেন্ট এরিয়াতে মানুষ এবার আজকে দলে দলে ভোট দিতে বেরোবে, এরিয়া ডমিনেশন যদি এখন থেকে রাইট মানুষ দলে দলে ভোট দিতে বেরোবে। ডায়মন্ড হারবারে ইউপি থেকে একজন জবরদস্ত পুলিশ অফিসার আসবে, নিশ্চিত মানুষ দলে দলে ভোট দিতে বেরোক, আমরাও চাই দ্বিতীয় দফার নির্বাচনটা যেন সেরকমই আমাদের দেখতে হয়। আমি এবার এখান থেকে বিশ্বনাথ দার কাছে যাব। বিশ্বনাথ দা, যে জগদ্দলে বারবার অশান্তি হওয়ার একটা আশঙ্কা থাকে, দ্বিতীয় দফার ভোটের আগে সেই জগদ্দল বাদ গেল না। আমি প্রত্যেককে থামালাম, বিশ্বনাথ দা বাইরে আছে, প্লিজ বিশ্বনাথ দা। চুরি হয় না, ম্যানেজমেন্টের ল্যাবসের জায়গা তো আমরা বলছি। তোমাকে বলি যে কটা ঘটনা নিয়ে তুমি আলোচনা করলে, ধরো মিতালি বাগের উপরে আক্রমণই হোক, বা আরামবাগের বিজেপির প্রার্থী প্রচারে বাধা দেওয়াই হোক, পূর্ব বর্ধমানে পূর্বস্থলীতে যেভাবে আজকে তৃণমূল বিজেপি একে অপরের বিরুদ্ধে লড়াই করলো, বা এই অর্জুন সিং এর জগদ্দলের ঘটনাই হোক, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু তুমি যদি দেখো যে পুলিশের কাছে আগাম ইনফরমেশন ছিল না। কারণ ইনফরমেশন থাকলে তো পুলিশ অ্যারেঞ্জমেন্ট করতে পারতো। তুমি বলতে পারো যে ইনফরমেশন মানে থাকবে কি করে, ইনফরমেশন রাখবে, এটাই তো আমরা আশা করব। কারণ মনে রাখবে, প্রত্যেকটা পলিটিক্যাল ডিজাইনে হচ্ছে, তুমি ভাববে কোনোটাই কিন্তু তুমি মনে করবে না স্বতঃস্ফূর্ত ভাবে হচ্ছে। ওইখানে জগদ্দলের ঘটনাটার মধ্যেও পলিটিক্যাল মোটিভ আছে, আরামবাগের ঘটনাগুলোর মধ্যেও পলিটিক্যাল মোটিভ আছে, আবার পূর্ব বর্ধমানে পূর্বস্থলীর ঘটনার মধ্যেও পলিটিক্যাল মোটিভ আছে। পলিটিক্যাল মোটিভটা কি, যে এইরকম একটা অশান্তির আবহ যদি তুমি করে রাখতে পারো, তাহলে মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত যারা সাধারণত ভোটের দিন ঘুমায়, তারা প্রথম পর্যায়ের মতন যদি উদ্বুদ্ধ হয়ে ভোট দিতে ঢল নামে, তাহলে সেইটা কার পক্ষে যাবে কার বিপক্ষে যাবে সেটা তুমি বুঝতে পারছো তো। আমি তোমাকে বলছি যে দ্বিতীয় পর্যায়ে যে ভোট হচ্ছে, তাতে 33টা বিধানসভা কেন্দ্র পুরোপুরি মিউনিসিপ্যালিটি, অর্থাৎ সেখানে কোনো গ্রামীণ এলাকা নেই। ফলে শহুরে এলাকা একটা বড় অংশ আছে, সেই শহুর এলাকায় মধ্যবিত্ত ভোটাররা সাধারণত ভোট দেন না, উচ্চবিত্তের ভোটাররা তো দেনই না। ফলে এই মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত এবার এসআইআর এর পরে ভোট দিতে পারে, এবং তারা প্রথম পর্যায়ের দ্বারা প্রভাবিত হয়ে ভোট দিতে পারে। ফলে সেই ভোটারদেরকে আটকাও, সেই ভোটারদেরকে ভোটদান থেকে বিরত রাখো, সেই পলিটিক্যাল ডিজাইনের মধ্যে নেই তো। আমি প্রশ্ন তুলতে চাই, এবং প্রত্যেকটা ঘটনা আমি পুঙ্খানুপুঙ্খানু আমি যতটুকু রাজনীতি চর্চা করে বুঝি, তার পেছনে কিন্তু পলিটিক্যাল মোটিভ আছে। ফলে পলিটিক্যাল মোটিভ যেহেতু আছে, তাহলে আগের থেকে ষড়যন্ত্র করা হচ্ছে। এই ষড়যন্ত্র ইনফরমেশনটা কেন পুলিশের কাছে থাকবে না, কেন পুলিশ জানতে পারবে না, যে আগাম জানতে পারবেন এবং সেই অনুযায়ী ষড়যন্ত্রগুলো ভেস্তে দিতে পারবে না। ফলে সেইখানে কিন্তু ইলেকশন কমিশনের চ্যালেঞ্জ, যে আগাম ইনফরমেশন কালেক্ট করা এবং সেই অনুযায়ী অ্যাপ্রোপ্রিয়েট মেজার্স আগাম নেওয়া, তাহলেই একমাত্র ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন কিন্তু দ্বিতীয় পর্বে সম্পূর্ণ হওয়া সম্ভব। ইলেকশন কমিশন যদি মনে করে যে ইনফরমেশন আসবে, তারপরে আমি ফোর্স পাঠাবো, তারপরে আমি ক্লিনসিং করব, তাহলে ভীষণ ভুল হবে। আমরা কিন্তু প্রথম পর্বে বেশ কয়েকটা ল্যাবস দেখেছি, তার মধ্যে আমি যেটা বলছি এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে বিশ্বনাথ দা, দ্বিতীয় দফার ভোটটা শান্তিপূর্ণ কতটা হবে বড় হয়ে প্রশ্নচিহ্ন। তার কারণ খবর পাচ্ছি হালি শহরে গুলি চলেছে, হালি শহরের 8 নম্বর ওয়ার্ডে গুলি চলেছে, একজন যুবক গুলিবিদ্ধ হয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে, তার পেটে গুলি লেগেছে।
আহত ভর্তি রয়েছেন কল্যাণী জেএনএম হাসপাতালে। আমরা জানি না এই গুলি চলার ঘটনার সঙ্গে কোনো রাজনীতির যোগ রয়েছে কিনা, কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এবং উদ্বেগজনক বিষয় হচ্ছে 48 ঘন্টারও কম সময় বাকি রয়েছে দ্বিতীয় দফা নির্বাচনের আগে। এইবার গুলি চলল জগদ্দলে, আপনাদের সামনে আমরা রাখছিলাম, যেখানে অভিযোগ করছেন বিজেপি প্রার্থী সেখানে গুলি বোমা চলেছে। এইবার খবর পাওয়া যাচ্ছে হালি শহরে 8 নম্বর ওয়ার্ডে গুলি চলেছে, একজন যুবক গুলিবিদ্ধ হয়েছেন, তার পেটে গুলি লেগেছে, তাকে জেএনএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। দেখুন, হিংসার ঘটনা দিকে দিকে হচ্ছে, যেটা দ্বিতীয় দফার নির্বাচন কতটা শান্তিপূর্ণভাবে করাতে পারবে কমিশন তা নিয়ে বড় প্রশ্নচিহ্ন তৈরি করে দিয়েছে। এর মধ্যে বিশ্বনাথদা উল্লেখ করছিলেন যে পূর্বস্থলীর ঘটনা, পূর্বস্থলী দক্ষিণে নাদনঘাট থানা এলাকার মধ্যে তৃণমূলের পার্টি অফিসে হামলা চালানো হয়েছে। সরাসরি বিজেপির দিকে অভিযোগের আঙুল তুলছে তৃণমূল। বিজেপি আবার অভিযোগ করছে তৃণমূলের দিকে প্রথমে তৃণমূল হামলা চালিয়েছে। কিন্তু যে ঘটনা ঘটেছে, নিঃসন্দেহে ভোটের 48 ঘন্টা আগে নির্বিঘ্নে ভোট করা কতটা সম্ভব তার পাশে একটা বড় প্রশ্নচিহ্ন দাঁড় করিয়ে দিয়েছে পূর্বস্থলীর ঘটনা। তৃণমূল কর্মীকে রাস্তায় ফেলে বেধড়ক মার। তৃণমূল কর্মীদের বাইক ভাঙচুর করে এইভাবে ফেলে দেওয়া হয়েছে রাস্তায়। হামলার হাত থেকে রেহাই পায়নি টোটো, অভিযোগ বিজেপির বিরুদ্ধে। পাল্টা তাদের উপর হামলার অভিযোগে সরব হয়েছে গেরুয়া শিবির। ভোটের দুদিন আগে তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল পূর্ব বর্ধমানের নাদনঘাট। প্রায় 1 থেকে 1,500 লোক ওরা আমাদের ওই 15-20 জনের উপরে ইট লাঠি রড নিয়ে আক্রমণ, অতর্কিতে ইট বৃষ্টি পুরো ভেঙে তছনছ করে দিয়েছে, ইট দিয়ে মেরে। আমাকে পুরো একদম 2 হাত ডিফারেন্সের মধ্যে দিয়ে মারলো, পুরো মাথা এখানটায় দেখেন ফুলে গেছে, পিঠে বাঁশ, আবার আপনার যে টিউবলাইট যেগুলো থাকে মারলো। প্রথম আমরা করিনি, ইট মারে দাদা পাটকেল খেতে হবে। পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা কেন্দ্রের নসরতপুর এলাকায় এই রাস্তা দিয়েই সোমবার সকালে প্রচারে বের হন বিজেপি প্রার্থী প্রাণকৃষ্ণ তপাদার। সঙ্গে ছিলেন কাটোয়া সাংগঠনিক জেলার বিজেপির সভানেত্রী স্মৃতিকণা বসু। নসরতপুরে তৃণমূলের পার্টি অফিসের সামনে দিয়ে যখন মিছিল যাচ্ছিল তখনই শুরু হয় অশান্তি। তৃণমূলের অভিযোগ, বিজেপির মিছিল থেকে তাদের পার্টি অফিসে হামলা চালানো হয়, ছোড়া হয় ইট, জলের বোতল। তৃণমূলের নেতাকর্মীদের দাবি, তারা প্রতিবাদ করলেই শুরু হয় মার, পাইপ রড দিয়ে মাটিতে ফেলে এভাবেই মারা হয়। পাশাপাশি ভাঙচুর চালানো হয় পার্টি অফিসের বাইরে দাঁড়িয়ে থাকা একের পর এক স্কুটার, বাইক, টোটো। বিজেপির যে মিছিল যাচ্ছিল সেই মিছিল থেকেই হামলা চালানো হয়েছে এবং সেখানে দেখা যাচ্ছে একাধিক মোটর বাইক আর সেখানে পড়ে রয়েছে, ভাঙচুর চালানো হয়েছে। তৃণমূলের পক্ষ থেকে যেটা অভিযোগ করা হচ্ছিল যে এই যে মূল আমরা রাস্তা দেখতে পাচ্ছি, এই রাস্তা দিয়েই কিন্তু বিজেপির মিছিল সেখানে আসছিল। বিজেপির জেলা সভাপতি ছিলেন এবং মিছিলে পূর্বস্থলী দক্ষিণের যিনি প্রার্থী তিনি ছিলেন এবং সেখান থেকেই যেটা অভিযোগ উঠছে যে এই যে পার্টি অফিস দেখছি, এই পার্টি অফিস লক্ষ্য করে প্রথমে ঢিল ছোড়া হয় এবং তারপরে তৃণমূল পার্টি অফিসের কর্মীরা যখন সেখানে প্রতিরোধ করে তখনই কিন্তু দুই পক্ষের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। তৃণমূলের দাবি, হামলায় গুরুতর আহত হয়েছেন 2 নেতাকর্মী। কালনা মহকুমা হাসপাতালে ভর্তি রয়েছেন তারা। প্রতিবাদে দুপুরে পার্টি অফিসের সামনে রাস্তায় বসে বিক্ষোভ দেখান তৃণমূলের নেতাকর্মীরা। বিজেপির মিছিল, সেই মিছিল থেকে জলের বোতল, ইট পাটকেল ছুঁড়েছে। পার্টি অফিসের ভেতরে রক্ত দাগ পড়ে আছে কিনা, রক্ত পড়ে আছে কিনা দেখুন না। আমাদের প্রচারের টোটো গাড়িটাকে ভেঙে ফেলে দিয়েছে, দেখুন না। বিজেপির পাল্টা দাবি, প্রচার চলাকালীন তাদের মিছিলে প্রথম হামলা চালায় তৃণমূলই। বিজেপির একাধিক কর্মী আহত হয়েছেন বলে দাবি গেরুয়া শিবিরে। অভিযোগ, ভাঙা হয়েছে বিজেপির প্রচারের টোটো। যখন আমরা নসরতপুর আমাদের পার্টি অফিস পার হলাম, তারপরে তৃণমূলের কিছু দুষ্কৃতী ওখানে দাঁড়িয়েছিলেন। ওখানে স্বপন দেবনাথ নিজে ব্যক্তিগতভাবে ওই দুষ্কৃতীদের ওখানে পাঠায় যেন ওনারা হামলা করতে পারে। আমাদের গরিব গরিব কর্মীরা রয়েছে, তাদের টোটো ভেঙে দেওয়া হয়। 18-19 জন এখন হসপিটালে ভর্তি রয়েছে। ঘটনার পর এলাকায় পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রানা দাসের রিপোর্ট, এবিপি আনন্দ, পূর্ব বর্ধমান। আমি এখান থেকে রাজাগোপাল বাবুর কাছে আসতে চাইবো। রাজাগোপাল বাবু, একেবারে নাদনঘাটের প্রতিবেদন আমরা দেখালাম, একদম পুলিশ কেন্দ্রীয় বাহিনীর সামনেই কিভাবে একদম প্রকাশ্য রাস্তায়, ছবিও দেখতে পাচ্ছেন কিভাবে উত্তপ্ত পরিস্থিতি, কিভাবে পার্টি অফিসে ভাঙচুর চললো। আবার দেখুন, কিছুক্ষণ আগে আমরা দেখালাম হালি শহরের ঘটনা, একজন যুবক গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি। মানে এক্ষেত্রে রাজনীতির কোনো যোগ আছে কিনা আমাদের জানা নেই, কিন্তু অস্ত্র তাহলে এখনো রয়েছে। এত বোমা গুলি আসছে কোথা থেকে? না, সে তো মানে বোঝা যাচ্ছে যে যথেষ্ট অস্ত্র রয়েছে। প্রথম ফেজে যেসব জায়গায় ভোট হয়েছে সেখানে যে অস্ত্র সব
নিয়ে নেওয়া হয়েছিল আমি মনে করি না। অস্ত্র থাকলেও সাহসটা ছিল না অস্ত্র বার করে ব্যবহার করার। দেখুন এখানে পুলিশ টুলিশ নেই, বীরত্ব দেখাচ্ছে। বীরত্ব কতদিন থাকে আমরা তো জানি। এই বীরত্ব দেখাচ্ছে যেই পুলিশ আসবে সব তো পালাবে। হ্যাঁ, সুতরাং পেছনে রয়েছে ওরা। দেখুন না, কেউ নেই, মাটি বেড়ে দিচ্ছে। যেখানে মিতাবাগের এটা দেখলাম সেখানে কোনো পুলিশ দেখলাম না, তার বীরত্ব একটা সাধারণ গাড়ির উপরে আক্রমণ হলো। তো এই ধরনের বীরত্ব কি জানেন তো, এই আমি মনে করছি আমার বিরাট শক্তি আছে যখন পুলিশ নেই, পুলিশের একটা নিরপেক্ষ প্রশাসন নেই, তখন আমার বীরত্ব। যেই পুলিশ একটা নিরপেক্ষ প্রশাসন নিয়ে আসবে, আমাদের বাংলার পুলিশ যা খেলা দেখাচ্ছে অবাক লাগছে। যেভাবে কুমারগঞ্জে যে ক্যান্ডিডেট শুভেন্দু সরকার, তাকে যেভাবে রক্ষা করেছে বাংলার পুলিশ, আমি তো জানুন আপনি তো একজন অভিজ্ঞ লোক, যথেষ্ট আপনি আপনার জবাব দেবেন, আপনার জবাব দেবেন 4 তারিখে। তো আপনাদের জবাবটা শুনতে চাইছি। আপনারা তো কীভাবে জবাব দেবেন সেটাও বলে দিচ্ছেন, কিন্তু আমাকে একটু আমার মতন করে বলতে দিন। আমি তো এইটা আমাকে পরিষ্কার বলুন। ব্যাপারটা হচ্ছে যে সুতরাং যেটা এই ফেজে যেটা আমরা দেখতে পাচ্ছি যে একটা উন্মাদনা ফিরে এসেছে, বাঁচার একটা তাগিদ ফিরে এসছে। ভাবছে যে সন্ত্রাস দেখিয়ে আমি জিতে যাব। আবার কিন্তু ভুল হচ্ছে, এই সন্ত্রাস দমনের যে পাল্টাটা সেটা আমার কাছে সঠিক লাগছে না। কিন্তু সেটা যদি হয় তাহলে মানুষ ভয় পেয়ে যাবে না। আপনি সন্ত্রাসটাই যদি আপনাদের লক্ষ্য থাকে, আপনার সন্ত্রাসটা তো দমনটাই লক্ষ্য, দুষ্কৃতির দমনটাই চাই। হ্যাঁ, সুতরাং সেইটা যদি আপনি না দেখাতে পারেন, আপনি যদি মারপিটের মধ্যে ঢুকে পড়েন, তাহলে লোকের তো আস্থা সেখানে কমে যাবে না। সেইগুলো আমার মনে হয় সংযত হওয়া ভীষণ প্রয়োজন। পরিষ্কারভাবে আমার খুব ভালো লেগেছিল 2011 সালে, হ্যাঁ, বদলা নয় বদল চাই, এই ধরনের ব্যাপার। কিন্তু উল্টোটা হলো, তারা কিন্তু খালি বদলাই করে গেল। এখন আমরা সেটাই বলবো যে কোনো ধরনের প্রতিবাদ নিশ্চয়ই করা উচিত, কিন্তু বদলা যেটা দেখা হচ্ছে মাত্র রাস্তায় পেটে, এটা এবারে আমি মরুফের কথা বলছি, রাস্তায় ধরে কারুকে মারা, এটা তো জঘন্য ধরনের। আজকে শতাব্দীতে এগুলো ঘটে আমি ভাবতেই পারি না। তো যাই হোক, এটা কিন্তু যারা করছে তারা কিন্তু ভুল বার্তা দিচ্ছে মানুষের কাছে। এতে কিন্তু অনেক মানুষ হয়তো ভয় পেয়ে যাবে। লক্ষ্য হচ্ছে আরও মানুষকে নিয়ে আসা, প্রকৃত জনগণের ভোটে যে সরকার আসুক। এবং আমরা চাইবো, দেখুন আমি এই বার্তাই দিতে চাই, আমি উস্কানিও দিতে পারি। উস্কানি দেওয়া তো খুব সহজ কাজ, এটা হ্যাঁ, তাই না? আর দেশলাই কাঠি জ্বাললে আগুন জ্বলে যায়, সবাই আমরা জানি। সে কাজটা আমার দ্বারা হবে না। আমি সেটা পরিষ্কার বলতে চাই যে মানুষ ভোটে দিন, আপনার যার পছন্দ তাকে দিন। এই সন্ত্রাস যদি দমন করতে চান, আর সন্ত্রাস হবে আর আমাদের মধ্যে আলোচনা হবে, কেউ উস্কানি দেবে, এইটাই যদি চান তাহলে ভোট দেবেন না। যদি সন্ত্রাস বন্ধ করতে চান, এগিয়ে আসুন, ভোট দিন, নিজের ভোট নিজে দিন, এবং 95% উপর দিন। তাহলে কিন্তু দ্বিতীয় ফেজটা বুঝিয়ে দেবে বাংলা কী চায়। বেশ, দেখুন বিষয়টা হচ্ছে যে একেবারে অবাধ এবং শান্তিপূর্ণ সুষ্ঠু ভোট হোক, যাকে খুশি ভোটটা দিন, এই রকম অবাধ শান্তিপূর্ণ ভোটের পরিস্থিতি যেন নির্বাচন কমিশন তৈরি করতে পারে। প্রথম দফায় যেমন কার্যত অবাধ ভোট হয়েছিল, সেইটা দ্বিতীয় দফায় করতে পারবে কিনা নির্বাচন কমিশন, এইটা $1 মিলিয়ন কোয়েশ্চেন হয়ে দাঁড়িয়েছে। এর মধ্যে সলিলদা কিছুক্ষণ আগে উল্লেখ করছিলেন জাহাঙ্গীর খানের ঘটনা, যিনি হচ্ছেন তৃণমূল প্রার্থী ফলতার। তার বিরুদ্ধে অভিযোগ এসেছে কমিশনের কাছে, তার ভোটারদের ভয় দেখানো, ভোটার কার্ড কেড়ে নেওয়ার অভিযোগ। তারপরে দক্ষিণ 24 পরগনার যিনি পুলিশ পর্যবেক্ষক একেবারে সেন্ট্রাল ফোর্স নিয়ে তার বাড়িতে পৌঁছে গেলেন। তারপর কি হলো এই প্রতিবেদনে দেখুন। তো फिर अच्छे से खबर लेंगे, फिर बाद में रोना पछताना मत। কয়েকদিন ধরেই ভোটারদের হুমকি, ভয় দেখানো, ভোটার কার্ড কেড়ে নেওয়া সহ তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খানের নামে একাধিক অভিযোগ জমা পড়ছিল কমিশনের কাছে। এই পরিস্থিতিতে দ্বিতীয় দফার ভোটের কয়েক ঘন্টা আগে নির্বাচন কমিশনের নির্দেশে ফলতার তৃণমূল প্রার্থীর বাড়িতে চলল তল্লাশি অভিযান। কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে জাহাঙ্গীর খানের বাড়িতে পৌঁছে গেল পুলিশ। তল্লাশি চালানো হলো তার গাড়িতেও। কিন্তু কোথায় তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান? স্থানীয় সূত্রে খবর, শেষ দিনের ভোট প্রচারেও দেখা যায়নি তাকে। এদিন দুপুরে ফলতায় পৌঁছে যান সদ্য দক্ষিণ 24 পরগনার দায়িত্বপ্রাপ্ত পুলিশ অবজারভার, উত্তরপ্রদেশ থেকে আসা আইপিএস অফিসার অজয় পাল শর্মা, যিনি উত্তরপ্রদেশে দবং পুলিশ অফিসার হিসেবে পরিচিত। তিনি কথা বলেন তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খানের পরিবারের সদস্যদের সঙ্গে। जहांगीर खान की क्या लगती है? ड्राइवर का नाम क्या है? जहांगीर के ड्राइवर का नाम हम जानी ना। अच्छा, तुम जानते नहीं? तुम्हें क्या पता उसके बारे में? हमारे काका से देखते हैं बस, और कुछ नहीं पता है। এলাকায় দাঁড়িয়ে কার্যত হুঁশিয়ারি দেন পুলিশ অবজারভার। जहांगीर के घर वाले भी खड़े हैं, उसको बता देना कायदे से। ये बार बार जो खबरें आ रही हैं कि उसके लोग धमका रहे हैं,
तो फिर अच्छे से खबर लेंगे, फिर बाद में रोना पछताना मत। ফলতায় তৃণমূল কর্মীদের বাড়িতে বাড়িতে তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশ। এই ছবি দেখিয়ে ভোটের 48 ঘন্টা আগে অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস। মহিলারা বাচ্চা নিয়ে রয়েছেন, রাত্রিবেলা শুতে যাওয়ার আগে মানুষ ঘরের ড্রেস পরে রয়েছেন, সেখানে জোর করে রেড করার নামে তারা অত্যাচার চালালো। যারা যারা এই ধরনের ঘটনাগুলো ঘটিয়েছেন আমরা কিন্তু কাউকেই ছাড়বো না, প্রত্যেকের নাম নথিভুক্ত করে উপযুক্ত তথ্য সম্মিলিত প্রমাণ দিয়ে প্রত্যেকের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেব। তৃণমূল কংগ্রেস করে দেখে এত বছর ধরে পুলিশ আর সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে করলো, তৃণমূল কংগ্রেস কি শেষ দেখবে? তৃণমূল কংগ্রেসটাই তো শেষ দেখার সুযোগ মানুষ আর দেবে না। সব মিলিয়ে ভোটের আগে ফলতায় পুলিশি অভিযান ঘিরে উত্তপ্ত রাজ্য রাজনীতি। পার্থপ্রতিম ঘোষ, কৃষ্ণেন্দু অধিকারী, রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ। একেবারে সরাসরি জাহাঙ্গীর খানের নাম নিয়ে পুলিশ পর্যবেক্ষক এইটা বলছেন যে এরপরে কোনো কিছু অভিযোগ পেলে কেঁদে কুল কিনারা পাবে না, এই ভাষায় কার্যত হুঁশিয়ারি দিতে শোনা যাচ্ছে। এখন অনেকে বিশ্বনাথদা বলছে এটা হচ্ছে কমিশনের ডায়মন্ড মডেল। প্রথমত আমি বলবো যে যাদের নাম তুমি বললে, দক্ষিণ চব্বিশ পরগনার এই সমস্ত নেতারা একসময় বামফ্রন্টের সাথে যুক্ত ছিল, কিন্তু বামফ্রন্ট এদেরকে ব্যবহার করতো ভোটের রাজনীতিতে, বামফ্রন্ট এদের কখনো নেতা বানায়নি। কিন্তু তৃণমূল কংগ্রেস, শওকত বলো, জাহাঙ্গীর বলো, এদের সবাইকে নেতা বানিয়ে দিয়েছে, এমএলএ সিটে দাঁড় করিয়ে দিয়েছে। ফলে তফাৎটা এই জায়গাটা একটা তৈরি হয়েছে। আগে যারা ইলেকশন মেশিনারি হিসেবে কাজ করতো নেতাদের নেতৃত্বে, আজকে সেই সমস্ত লোকরা নিজেরাই এমএলএ হয়ে যাচ্ছে, এমপি হয়ে যাচ্ছে, নেতা হয়ে যাচ্ছে। ফলে রাজনীতির একটা স্ট্রাকচারাল চেঞ্জ হয়ে গেছে। কারণ বছরকে বছর তো এই অভিযোগটা বারবার আসছে যে ফলতা থেকে শুরু করে মানে ডায়মন্ড হারবার কনস্টিটুয়েন্সিগুলোতে ভোট হয় না। এটা তো বারবার হচ্ছে যে গ্রামের পর গ্রাম ভোট আগের থেকে শাসানো হয়, ভোটের কার্ড কেড়ে নেওয়া হয়, ভোট দিতে যেতে পারে না বহু লোক। এটা তো বাস্তব, এটাতে অস্বীকার করার কোনো জায়গা নেই। এবং তার ফলে এক একটা কনস্টিটুয়েন্সি তুমি ফিগার দেখবে, টোটাল ভোটার মানে 1,60,000, প্রার্থী একজন প্রার্থী পেয়ে গেছে 1,40,000। ফলে এই যে 1,40,000, 1,50,000, 1,60,000 ভোটে জেতা, এগুলো কি তুমি মনে করো নর্মাল জেতা? ভোট লুট করে জেতা। কিন্তু তারপরে কোনো শাস্তি বা ব্যবস্থা এদের বিরুদ্ধে হয় না। আমি দেখবো ইলেকশন কমিশন কতটুকু পারে। কিন্তু পরিষ্কার ইলেকশন কমিশন একটা মেসেজ দিতে চাইছে, যে মেসেজটার মধ্যে একটা পলিটিক্যাল বার্তাও আছে, শুধুমাত্র অ্যাডমিনিস্ট্রেটিভ জায়গা থেকে তা নয়। পলিটিক্যাল বার্তাটা হলো এই যে ভাই, যেটা বিজেপি বিশ্বাস করে যে ভাই বুলডোজার দিয়ে উড়িয়ে দিব, বা আরো পরিষ্কার করে বললে যে কাউন্টার মানে অ্যাটাক করে দেওয়া, মানে যেটাকে বিহারে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের প্রশাসন কাউন্টারের কথা বলে, এনকাউন্টারের কথা বলে, এনকাউন্টারের কথা বলে। প্রায় ওই ভাষাতে আমাদের এই যিনি পুলিশের অবজারভার তিনি বললেন, সাধারণত আমাদের রাজ্যে এই ধরনের পুলিশ মানে দুষ্টুকে দমন করবে আর শিষ্টকে পালন করবে, কিন্তু দুষ্টুর দমনের ভাষা আমাদের রাজ্যে পুলিশদের অত্যন্ত নিয়মান। পুলিশ পশ্চিমবাংলাতে টেবিলের তলে লুকিয়ে পড়তে আমরা বারবার দেখি, পুলিশকে গুলি খেয়ে মরে যেতে দেখি, কিন্তু পুলিশকে দাবাং পুলিশ যে চেহারা, যেটা উত্তরপ্রদেশে বারবার দেখা যায়, এই সম্ভবত ইলেকশন কমিশন সেই কারণে এই ধরনের অফিসারকে এনেছেন একটা চেষ্টা করতে, যে যদি ইলেকশনটাকে ফ্রি অ্যান্ড ফেয়ার করা যায়। ফলে খুব সচেতনভাবে ইলেকশন কমিশনের জায়গা থেকে এই ধরনের অফিসারকে নিয়োগ করা হয়েছে, যাতে করে দুষ্টুকে দমন করা যায়, শিষ্টের পালন করা যায়। এটা তো পরীক্ষাটা হবে আগামী পরশুদিন, তারপরে বলতে পারবো এই অফিসারের ভূমিকাটা আদতেও কতটুকু কার্যকারী হবে। একদম সেই সাজোয়া গাড়ির যে ছবি দেখানো হয়েছিল, একেবারে পোস্ট করা হয়েছিল কমিশনের তরফে, সার দিয়ে দাঁড়িয়ে রয়েছে, একদম সেই ছবিটার কথা মনে পড়ে যাচ্ছে। কিন্তু এই উত্তরপ্রদেশের দাবাং পুলিশের কথা বলছিলেন বিশ্বনাথ দা, যে অভিযোগ এই জাহাঙ্গীর খানের বিরুদ্ধে, একদম আমি অরূপদার কাছে আসতে চাইবো, যে ভোটারদের বাড়ি গিয়ে একেবারে ভোটারদের হুমকি দিয়ে, ভয় দেখিয়ে ভোটার কার্ড একেবারে হাতিয়ে নিচ্ছেন জাহাঙ্গীর খান। না দেখুন, প্রথম কথা, এই যে দাবাং পুলিশ অফিসার বলে যাকে পোর্ট্রে করা হচ্ছে না, কয়েনের একটা সাইড দেখলে তো হবে না, দুটো সাইডই দেখতে হবে। ধরুন এর বিরুদ্ধে উত্তরপ্রদেশের পুলিশ অফিসার, এর বিরুদ্ধে এসপি থাকাকালীন ঘুষের বিনিময়ে পোস্টিং দিতেন, এই অভিযোগে তার বিরুদ্ধে এফআইআর করে উত্তরপ্রদেশ যোগী আদিত্যনাথের পুলিশ। এর বিরুদ্ধে মহিলাকে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপনের জন্য অভিযোগ দায়ের হয়, কোর্টে কেস হয়।
এর বিরুদ্ধে উত্তরপ্রদেশ পুলিশ ভিজিলেন্স জারি করেছে এবং যেহেতু ইনি এনকাউন্টার করেন তার জন্য তার 7 খুন মাপ, তার জন্য তাকে এখানে পোর্ট্রে করা হচ্ছে দাবাং হিসেবে, ভালো কথা। কিন্তু একটু আগে আরে রাজীব কুমারের কথা বলো না ভাই, রাজীব কুমার কি ইন্টারপোল পর্যন্ত স্বীকৃতি দিয়েছে? রাজীব কুমারকে দিল্লির প্রাক্তন পুলিশ কমিশনার, মাথায় রাখতে হবে, ইন্টারপোল থেকে স্বীকৃতি দিয়েছে রাজীব কুমারের জন্য আফতাব আনসারী ধরা। এই যে কদিন আগে ওসমান হাদি এই বাংলাদেশে যে খুনের জন্য গ্রেপ্তার হয়েছিল, যারা পশ্চিমবঙ্গ পুলিশের এসটিএফ গ্রেপ্তার করেছিল, রাজীব কুমারের মস্তিষ্ক আজ গায়ের জ্বালা তো এই জন্য হয়। রাজীব কুমারের মতো পুলিশ অফিসার, ভারতবর্ষের বেস্ট পুলিশ অফিসার, গায়ে লাগছে কেন? আজ প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে গণেশ কুমার কোট অ্যান্ড কোট অবজারভার মিটিং এ কি বলেছিলেন? অবজারভার ইজ দ্য হ্যান্ড অ্যান্ড অবজারভার ইজ দ্য আইস অ্যান্ড ইয়ার্স অফ ইসিআই অ্যান্ড নট হ্যান্ডস অ্যান্ড লেগস। অবজারভারদের কাজ কি? 36 সিআরপিসি অনুযায়ী অবজারভারদের কাজ হচ্ছে অবজার্ভ করা, যদি কোথাও কোনো ম্যাল ফাংশন হয় সে রিপোর্ট করবে ইসিআইকে, ইসিআই ডাইরেক্ট করবে ডিইওকে, সেই মতো তার এগেনস্টে অ্যাকশন হবে। কার বিরুদ্ধে অ্যাকশন হচ্ছে? জাহাঙ্গীরের বিরুদ্ধে। জাহাঙ্গীরের বিরুদ্ধে কোনো মামলা পেন্ডিং রয়েছে যেখানে বেল নেননি। আপনাদের চ্যানেল কদিন আগে দেখিয়েছে এই জেল থেকে বেরোনো রাকেশ সিং যে প্রকাশ্যে থানার ওসিকে বলছে মার্ডার করে দেবো, তার বাড়িতে অবজারভার গেছে। হিম্মত হয়েছে নাকি কৃতদাস কমিশনের সেখানে অবজারভার পাঠানোর হিম্মত হয় না? যেখানে ওপেনলি ওসিকে থ্রেট করে দেয় মার্ডার করে দেবো তোকে, তার বাড়িতে অবজারভার যায় না, জাহাঙ্গীর খানের বাড়িতে অবজারভার যেতে হয়। এটা কৃতদাস কমিশন না দালাল কমিশন না বিক্রি হয়ে যাওয়া কমিশন? এরপরে লজ্জা করে না? কত বলি, যত আমি বলি, যত দিন যাবে দিন যাবে তৃণমূলের আর্তনাদ বাড়বে। 4 তারিখের পর সেই আর্তনাদ একেবারে চোখের জল পড়বে। সুতরাং সেগুলো আস্তে আস্তে আমরা দেখতে থাকবো। আমার বক্তব্য জাহাঙ্গীর বা শওকত এরা অতি ভালো মানুষ। শুধুমাত্র শওকত সম্পর্কে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন ওখানে সব বাস্ট্যান্ড ফাস্ট্যান্ড করে কি হবে, তোরা তো বোম বাঁধিস। সুতরাং তার সার্টিফিকেট তার দলের মুখ্যমন্ত্রী দিয়ে দিয়েছেন, ওটা আমার বলার দরকার নেই। তারা একসময় সিপিএম এর হয়ে ওখানে বেশ ভালো দাবাংয়ের কাজ করতো, মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার দল তাকে নেতা বানিয়ে দিয়েছে। তুমি চুপ করো না, চুপ করো না, শূন্য হয়ে 1% অর্জুন সিং কি করতো? তুমি চুপ করো। তৃণমূলের এরা কি করতো? সুযোগ পাবে না তখন বিষয়টা একেবারে ক্যাকোফোনিক জায়গায় চলে যাবে। শেষ করতে দাও বিমল সংবাদ, শেষ করতে দাও। শেষ করে দিন বিমল। না এ শূন্য বলছি বাজে বেশি, 1% ভোট পায় না তখন কি সৈকত করতে পারবে? এই বাকিদের সময় সৈকত চুপ কেউ পাত্তা দেয় না, নিজে বকর বকর করে। আরে যে একটা সিট পেয়ে দেখার পর লোকে পাত্তা দেবে, তা নইলে টিভিতেও লোকে রাখবে না। তো আমার বক্তব্য পরিষ্কার যে এই সমস্ত লোকগুলোকে তৃণমূল নিয়ে এসছে, তার কারণ ওখানে তৃণমূল এদের দিয়েই যেতে, গোটা পশ্চিম বাংলায় যেতে। আমি কিন্তু আবার বলে দিচ্ছি শুভ্র, যতই যাই বলো না কেন, মানুষ কিন্তু এখন প্রতিরোধের জন্য তৈরি হয়েছে। প্রতিরোধ কিভাবে মানুষ করতে পারে সেটা মাননীয় প্রধানমন্ত্রীর যে ব্রিগেডে মিটিং ছিল সেখানে গিরিশ পার্কের কাছে দেখা গেছে বিজেপি কর্মীদের বাস ভাঙচুর করার পরে পাশাপাশি লোকজন তেড়ে এসেছে, তখন ক্রিমিনালরা বিশেষ একজনের ঘরে ঢুকে তারপর দেখা হলো থরথর করে কাঁপছে। আর এ তো কলির সন্ধে, মানুষের প্রতিরোধ কাকে বলে এরা জানে না। তো মানুষের প্রতিরোধ কিন্তু আগামী 2 দিন পরে আছড়ে পড়বে। 4 তারিখে এরা যখন হেরে যাবে তারপর মানুষের কি আছড়ে পড়বে। আচ্ছা, একটা জায়গায় বিমল শঙ্কর নন্দ বলছিলেন যে ডর কে আগে জিত হ্যায়, ডর কে আগে জিত হ্যায় তো বুঝলাম, কিন্তু কার জিত হয় সেটা তো 4 তারিখের পর বোঝা যাবে। কিন্তু আমি এখানে সৈকত গিরির কাছে আসবো। দেখুন, মূল বিষয়টা হচ্ছে এই যে এত জাহাঙ্গীর খানকে নিয়ে আমরা আলোচনা করছি, জাহাঙ্গীর খান আছেন কোথায় বলুন তো? এই যে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে পুলিশ পর্যবেক্ষক গিয়েছে, জাহাঙ্গীর খানকে পাওয়া যায়নি। জাহাঙ্গীর খান আজকে আপনারা জানেন যে শেষ দফা নির্বাচনের আগে আজকে শেষ প্রচার ছিল, সেই প্রচারেও নাকি জাহাঙ্গীর খানকে দেখা যায়নি। ফলে জাহাঙ্গীর খান গেলেন কোথায়? আমি এইখানে সৈকতের কাছে আসবো। দুতরফেই কিন্তু একদম পুলিশ পর্যবেক্ষক এই অজয় পাল শর্মা তিনি হুমকি দিচ্ছেন, যা খবর আসছে ভালো করে খবর নেব, পরে যেন কান্নাকাটি না করেন, কান্নাকাটি করে কিন্তু পার পাবেন না। এইটা যখন পুলিশ পর্যবেক্ষক সৈকত হুঁশিয়ারি দিচ্ছেন, পাল্টা হুঁশিয়ারি তৃণমূলের তরফেও সাংবাদিক বৈঠক করে এইটা বলা হচ্ছে রেড করার নামে অত্যাচার চালানো হচ্ছে, মহিলাদের উপর অত্যাচার চলছে, যারা ঘটনা ঘটিয়েছে কাউকে ছাড়া হবে না। হুমকি পাল্টা হুমকি কিন্তু দুতরফেই চলছে সৈকত। একদম এখন যা পরিস্থিতি হয়েছে, নির্বাচন কমিশন যেটা অটোনমাস বডি বলে আমরা জানতাম সেটাকে আজকে রাজনৈতিক অপোনেন্ট বলে মনে হচ্ছে।
এখন প্রশ্ন হচ্ছে এই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন পুর নির্বাচনগুলো যেভাবে হতো সেই স্টাইলে যদি ভোট হয় তাহলে সাধারণ মানুষ ভোট দিতে পারবে না। নির্বাচন কমিশন অবজারভার তাদের কাজ তো এটাই, তারা মানুষকে অভয় দেবেন যাতে শান্তিপূর্ণ ভোট হয়। এখন তৃণমূলের কাছে জাহাঙ্গীর সম্পদ, বিজেপির কাছে অর্জুন সিং সম্পদ। এখন অর্জুন সিং জাহাঙ্গীররা যদি বাইরে ঘুরে বেড়ায় তাহলে সাধারণ মানুষের এখন বিপদ। আমরা বলছি তৃণমূলটা আপদ, বিজেপিটা বিপদ। শুনে না আমি বলছি সুব্রতা খুব পরিষ্কার কথা, সেটা হচ্ছে জাহাঙ্গীর, অর্জুন কিংবা অভিষেক বা শুভেন্দু অধিকারী এরা আজকে নির্বাচনের মূল যদি ফিগার হয়ে যায় তাহলে রাজনীতিতে বিধানসভা নির্বাচন মানে আগামী 5 বছরের পরিকল্পনা, ইশতেহারের কথাগুলো। ডায়মন্ড হারবারের বুকে নতুন স্কুল কলেজ হবে কি হবে না, এই বোমা গুলি বন্দুকের লড়াই বন্ধ হবে কি হবে না, কেন নির্বাচন কমিশন স্পেশাল অপারেশনের মাধ্যমে এলাকাকে ঠান্ডা করার জন্য বোমা গুলি বন্দুক আগে থেকে উদ্ধার করলো না, কেন অপরাধী ক্রিমিনালদের আগে থেকে গ্রেপ্তার করা হলো না, কেন জাহাঙ্গীর অর্জুন সিংদের সেন্সর করা হলো না, নাকি আমরা অতীতে যেমন দেখেছি অনুব্রত মণ্ডলকে গৃহবন্দী করা হলো, অনুব্রত মণ্ডল বাড়িতে বসে অপারেট করে ভোট করে নিল। এই যে বারে বারে চোর পুলিশ খেলা, নির্বাচন কমিশন কতটা ফ্রেশ ভোট করাতে পারবে সেটাই 29 তারিখে দেখা। আমরা বলছি অনুব্রত মণ্ডল 2024-এ জেলে ছিল, তারপরও বীরভূমে সবকটা লোকসভা অর্জুন সিং থেকে জাহাঙ্গীররা বিজেপি থেকে তৃণমূল হবে, তৃণমূল থেকে বিজেপি হবে, তোমার ভাগ্যে টিকিট জিতবে না। বেকার কেন চিৎকার করছো? অর্জুন সিং মমতার কাছে আমি বলছি যে অনুব্রত মণ্ডল ফটল নিয়ে অরূপদার মতন লোক চিৎকার করো না, তোমার গায়ে তো এখনো অব্দি এইসব চোরপোর এইসব তকমা লাগেনি এখন। আরে ভাই জেলে রেখেও তো দখল করতে পারোনি। আরে তৃণমূল করতে গেলে কি ভোটের সময় মানুষকে বোকা বানাতে হবে? সত্যি কথা বলো না, সব তো প্রচার শেষ হয়ে গেছে। বলছি তো জেলে রেখেছিল তো অনুব্রত মণ্ডলকে। আর বিজেপি আছে বলে আমরা আবার 4 তারিখে পর জেলে ঢোকাবো, 4 তারিখের পর আবার জেলে ঢোকাবো। বিজেপি আসবে না বাঁচাতে, বিজেপি থাকবে না 4 তারিখের পর, আমরা আবার তোমাদের জেলে ঢোকাবো। বিজেপির দয়া সম্পূর্ণ বাইরে বের করো। দেখুন এই হামলা, হুঁশিয়ারি, এই সমস্ত কিছুর মধ্যে আসল উদ্দেশ্য হচ্ছে শান্তিপূর্ণ ভোট এই দ্বিতীয় দফায়, যেখানে রাস্তায় দাঁড়িয়ে পুলিশকে শাসানি। দ্বিতীয় দফা ভোটের মুখে এবার গ্রেপ্তার হলেন কে? বর্ধমানের তৃণমূল কাউন্সিলর নারুগোপাল ভকত। নির্বাচন কমিশন সূত্রে যা খবর, মুখ্য নির্বাচনী আধিকারিকের নির্দেশের পরই গ্রেপ্তার করা হয় এই অভিযুক্ত তৃণমূল নেতাকে। দেখুন, আপনি অ্যারেস্ট করুন না আমাকে। না না, আমার এলাকা তো এটা। রাস্তায় দাঁড়িয়ে পুলিশকে শাসানি। দ্বিতীয় দফা ভোটের মুখে গ্রেপ্তার হলেন বর্ধমানের তৃণমূল কাউন্সিলর। ঘটনাস্থল বর্ধমান শহর। 24 মার্চ স্থানীয় এক বিজেপি কর্মীর বাড়িতে হামলা চালানোর অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। বর্ধমান পুরসভার 22 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ঘটনাস্থলে গেলে পুলিশের সঙ্গে কথা কাটাকাটি হয় তাঁর। এরপরই পুলিশকে শাসাতে দেখা যায় তৃণমূল নেতা নারুগোপাল ভকতকে। আপনি অ্যারেস্ট করুন না আমাকে। না না, আমার এলাকা তো এটা। আপনি কাউন্সিলর, ঠিক আছে, পুলিশ আসলে আপনার কৈফিয়ত নিয়ে আসতে হবে। একদমই নয়, না এখন এমসিসি চালু। আপনি বলুন কাকে মেরেছে দেখান। রবিবার পূর্ব বর্ধমানে গিয়ে জেলার প্রত্যেক থানার ওসি, আইসি সহ পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। নির্বাচন কমিশন সূত্রে খবর, মুখ্য নির্বাচনী আধিকারিকের নির্দেশের পরেই গ্রেপ্তার করা হয় অভিযুক্ত তৃণমূল নেতাকে। যা বলার দল বলবে, আমি মানুষের জন্য ভালো রাখার জন্য। তার মানে বেশ কালারফুল নির্বাচন হচ্ছে চারিদিকে। অনেকদিন এরকম নির্বাচন তো আমরা দেখিনি। কাউন্সিলরকে পুলিশ অ্যারেস্ট করেছে, সেই পুলিশের মানে বিরাট ব্যাপার। তাহলে বিলম্বিত বোধ হয় না, পুলিশও বুঝে গেছে, হয়েছে গল্প শেষ। পুলিশের শরীরী ভাষা পাল্টে গেছে, ব্যবহার পাল্টে গেছে, কথাবার্তা পাল্টে গেছে, চোখে মুখে বিনয়ী বিনয়ী ভাব। তৃণমূল নেতাকে সোমবার বর্ধমান আদালতে তোলা হলে একদিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। কমল কৃষ্ণ দের রিপোর্ট, এবিপি আনন্দ, পূর্ব বর্ধমান। আমি সলিলদার কাছে আসবো। সলিলদা, একদিকে জাহাঙ্গীর খান, যার বাড়িতে একেবারে কেন্দ্রীয় বাহিনী নিয়ে পুলিশ পর্যবেক্ষক পৌঁছে গেল, তার এখনো পর্যন্ত দেখা পাওয়া যায়নি। অন্যদিকে আবার এই যে রাস্তায় দাঁড়িয়ে পুলিশকে শাসানি, গ্রেপ্তার করা হলো বর্ধমানের তৃণমূল কাউন্সিলরকে। মূল উদ্দেশ্য হচ্ছে কি সেই শান্তিপূর্ণ ভোট, অর্থাৎ ভয়হীনভাবে ভোটাররা ভোট কেন্দ্রে পৌঁছবেন। সেটাও তো সিইও বললো বলে তারপরে তো পুলিশ অফিসার ওখানে অ্যারেস্ট করলো। পুলিশ অফিসারকে যখন ওই নারুগোপাল শাসানি দিচ্ছে তখনই কলারটা ধরে টেনে ওকে অ্যারেস্ট করে একটা নন বেলেবল সেকশন দিয়ে পাঠিয়ে পিসিতে নেওয়া উচিত ছিল। একদিন জেল হেফাজতের পরে জামিন। আর রইল তোমার জাহাঙ্গীর। জাহাঙ্গীরকে তো পাওয়া যাবে না। জাহাঙ্গীরের অ্যাসোসিয়েট যেগুলো আছে, মেক এ লিস্ট অফ দ্য পিপুল অ্যাসোসিয়েটস অফ দ্য জাহাঙ্গীর খান। তার ডান হাত, ডান পা, সমস্ত কিছু সমস্ত কেটে ফেলতে হবে। তার যারা তার অ্যাসোসিয়েট যারা,
তার এই সমস্ত দুষ্কর্মের সাথে হিংসা করা বলবেন না না হিংসা মানে কি, তার যারা রাইট হ্যান্ড তারা রাইট হ্যান্ড লেফট হ্যান্ড, তার যারা সহযোগী, এই সমস্ত অপরাধমূলক কার্যকলাপের যারা সঙ্গী সাথী, তাদের তো ছেটে ফেলতে হবে, এক এক করে ছেটে ফেলতে হবে। লেট দেম পিক আপ, let all of the associates of Jahangir be picked up at once by tonight. আজকের রাতের মধ্যে, কালকের P-1 এর মধ্যে যদি জাহাঙ্গীরের অ্যাসোসিয়েটরা যদি পিক আপ না করা, আমি বলছি কেবল ডায়মন্ড হারবার পুলিশ ডিস্ট্রিক্টে যত ভোট হবে, যত শান্তিপূর্ণ অবাধ ভোট হওয়ার সম্ভাবনা ছিল, সব জিওপার্ডাইজড হয়ে যাবে, আমি বলে দিচ্ছি। কারণ জাহাঙ্গীর ইজ দ্য মেন্টর অফ অল ক্রিমিনাল অ্যাক্টিভিটিস অ্যাজ ফার দ্য পোল ইজ কনসার্ন। এবং 29 তারিখের পোলটা কিন্তু মারাত্মক পোল এই সেকেন্ড ফেজে, এবং এই ডায়মন্ড হারবার পুলিশ ডিস্ট্রিক্টের 7টা বিধানসভা কিন্তু ভেরি মাচ সেন্সিটিভ, আমি বলে দিচ্ছি, বারবার বলছি। এবং যার জন্য ওকে ওই জাহাঙ্গীরের মতো লোককে ওখানে প্রার্থী করা হয়েছে। আর রইল বাকি আমার অত্যন্ত আমার প্রিয়জন অরূপ, এবং অরূপের কাছে যে সমস্ত ইনফরমেশন বা ইন্টিমেশন আসছে অ্যাবাউট পুলিশ অবজারভার, অ্যাবাউট দ্য ফাংশনিং অফ দ্য পুলিশ অবজারভার, আইপ্যাক যেরকম পাঠাচ্ছে সেরকম ভাবে ও বলে যাচ্ছে সমান। না গাত্রদাহ সলিলে হচ্ছে স্বাভাবিক, সেটা স্বাভাবিক। আমি শুধু সলিলে আমি আপনার কাছেই জানতে চাইছি, আপনি আইনের শাসন, আপনি বললেন, আমি বলে দিচ্ছি, আপনি আর কত বলবেন, এখন তো বললেন। ফ্যাক্ট হচ্ছে টু এস্টাবলিশ রুল অফ ল, বুঝলাম, যেটা কিন্তু অবলুপ্তি হয়ে গেছে গত 15 বছর ধরে। ঠিক আছে, এবার আমি একটাই জিনিস জানতে চাইছি এবিপি আনন্দ দর্শকদের কাছে, এবং যদি করতে পারে তাহলে এই দুদিনের মধ্যে করতে হবে। শুনুন না, আমার এবিপি আনন্দ দর্শকদের কাছে একটাই জিনিস জানা, রুল অফ ল তো সকলের জন্য সমান হওয়া উচিত। আপনি বলুন বর্ধমানের যে কাউন্সিলর, আমি যদি তর্কের ক্ষেত্রে ধরি, সে খুব খারাপ, সে পুলিশ এসছে, পুলিশকে প্রশ্ন করেছে, তাহলে তাকে যদি গ্রেপ্তার করা হয়, তাহলে কলকাতা বন্দরের প্রার্থী রাকেশ সিং যে প্রকাশ্যে ওসিকে হুমকি দিচ্ছে খুন করার, তার বিরুদ্ধে পুলিশ অবজারভারের অ্যাকশন কোথায় থাকে? তখন কেন চুপটি হয়ে যায়? এত বিজেপির দালালি করে এত মিথ্যা কথা বলবেন না। রাকেশ সিং পরশুদিন হুমকি দিয়েছে সুমনদের সাথে, সুমনদের নিজে এটা নিয়ে আলোচনা করেছেন, আপনি এত মিথ্যা কথা বলবেন না, প্লিজ প্লিজ মিথ্যা কথা বলবেন না। এফআইআর হয়েছে, কি বলছেন? এফআইআর হয়েছে, আইনের আশ্রয় দিয়েছে, ওসিকে হুমকি দিয়েছে, মেরে ফেলবে। কষ্ট করে দিই, সেটা হচ্ছে একটা দিক দিয়ে ঠিক বলেছেন সলিলদা, 3টে এফআইআর হয়েছে, একটা তৃণমূলের তরফে করা হয়েছে, একটা বিজেপির তরফে, একটা পুলিশের তরফে স্বতঃপ্রণোদিত। কিন্তু যেইটা অভিযোগ প্রশ্ন তুলছেন বিমল শঙ্কর নন্দ তার উত্তর দিতে পারবেন, সেটা হচ্ছে ইসিআই এখানে পক্ষপাতিত্ব করছে। এই যে নাড়ুগোপাল ভকত, এর বিরুদ্ধে অভিযোগ কিন্তু 1 মাস আগের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার শুধু করা হলো তাই নয়, মানে প্রশ্ন যে 1 মাস সময় কেন ইসিআই নিল। এবং দ্বিতীয় প্রশ্ন তুলছে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি, সেটা হচ্ছে পক্ষপাতিত্বের অভিযোগ। তৃণমূলের ক্ষেত্রে যতটা সক্রিয়, বিজেপি বা বিজেপি প্রার্থীর ক্ষেত্রে অভিযোগ থাকা সত্ত্বেও ততটা সক্রিয় ইসিআই এর ক্ষেত্রে দেখা যাচ্ছে না। জাহাঙ্গীরও প্রার্থী, জাহাঙ্গীরের বিরুদ্ধে কি এফআইআর রয়েছে যার ভিত্তিতে দেখাতে পারবে? নেই। অথচ রাকেশ সিং এর বিরুদ্ধে এফআইআর থাকা উত্তরটা নেই। আমি ইসিআই এর প্রতিনিধি নই, আমি বিজেপির প্রতিনিধি। ইসিআই এর কাছে আমারও বক্তব্য পরিষ্কার, গোটাউন আলাদা নেই। প্লিজ বিমল দা কন্টিনিউ। যত দিন যাবে কান্না বাড়বে। 4 তারিখের পর কি হবে আমি জানি না। মানুষ যেন না কাঁদে, মানুষ যেন না কাঁদে যারা ভোট দেবে। শুধু একটাই অনুরোধ করব, 4 তারিখের পর যেন হাত জোড় করে ক্ষমা না চায়, মানুষের ক্ষমা ঠিক করতে দিন। আমি শুধু একটু বলি, সেটা হচ্ছে যে ইসিআই কেন এতদিন দেরি করলো, সেটা ডেফিনিট একটা প্রশ্ন। অনেক আগে ওই নধরকান্তি পাবলিকের মেরে মেরে মুড়ি মোটা করা লোকের কোমরে দড়ি দিয়ে জেলে নিয়ে যাওয়া উচিত ছিল, সেটা করেনি। আবার যখন নিয়ে গেল, একদিন জেল হেফাজত, এটা কোন অঙ্ক পুলিশ তাকে সাজালো আমি জানি না, কালকে ছেড়ে দেবে না পরশুদিন ছেড়ে দেবে। সুতরাং পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন রয়েছে। ঠিক যেরকম একটু আগে সলিলদা ডায়মন্ড হারবার বা ফলতা এইসব অঞ্চলে বলছিলেন যে ওখানে যাকে প্রার্থী করা হয়েছে তার বিরুদ্ধে এফআইআর আছে কি নেই, থানায় কি আছে, সেগুলো থানাতে বিচার করতে হবে। কিন্তু তিনি যে ওখানকার একজন মহাবিখ্যাত ব্যক্তি, সে নিয়ে সন্দেহের কোনো জায়গা নেই।
কে মহাবিখ্যাত ব্যক্তি, তার জন্য তার বাড়িতে attack আমরা করা যাবে। কুখ্যাত বলি, ওই দাবা, তৃণমূলের কাছে যে পুলিশ বিখ্যাত, অফিসারের বিরুদ্ধে তৃণমূল তো এত এদের নিয়েই তো চলে, তৃণমূল এদেরই নেতা বানিয়েছে। রাকেশ সিংকে নিয়ে কারা চলে? এদের জেল থেকে বেরোবে, প্রত্যেকের ইয়ে দেবে। বক্তব্য যে মামলার ওখানে একটা সাধারণ ওপেন মানুষ, পাচারকারী, তাকে সাধারণ টিকিট দেবে। মানুষকে দিয়ে হবে না, ক্রিমিনালদের নিয়ে এসো, যার সম্পর্কে রাকেশ সিং আরেকজনের প্রধান সম্পর্কে সমাজসেবী। রাজ্যের রাকেশ সিং মুখ্যমন্ত্রী সমাজসেবী, বলে অর্জুন সে সিং বোমা সমাজসেবী। বাঁধে, তারপর তিনি সমাজসেবী এমএলএ রাকেশ সিং, এইরকম সমাজসেবী অর্জুন সিং। একটা অদ্ভুতের সার্টিফিকেট দল, বিমল শঙ্কর এইরকম নন্দী। একটা ক্রিমিনালের দল, তার সম্পর্কে যত কম বলা যায় ভালো। কিন্তু সুখের এবং স্বস্তির কথা, 4 তারিখের পর দিস পার্টি উইল উইদার অ্যাওয়ে, এর নাম নিশান আমি আবার বলছি, মানুষের উপর ছেড়ে দিন। আচ্ছা, আমি দুজনকে থামালাম। এবং 3 জন বিজেপি নেতার নাম এই স্টুডিওতে বসে অরূপ চক্রবর্তী করলেন, রাকেশ সিং, অর্জুন সিং এবং বিমল শঙ্কর নন্দ। আমি 3 জন তৃণমূল নেতার নাম করি ঘটনাচক্রে, এই 3 জন তৃণমূল নেতা, প্লিজ প্লিজ, আচ্ছা আমি বললাম 3 জন বিজেপি নেতার নাম করেছেন, আমি এবার 3 জন তৃণমূল নেতার নাম করি। এই 3 জন তৃণমূল নেতা বিদায়ী বিধায়ক, এই 3 জন তৃণমূল নেতা আবার তারা এই বিধানসভা নির্বাচনে প্রার্থী। তারা কিভাবে হুমকি দিচ্ছেন আমি এই প্রতিবেদনে আপনাদের সামনে রাখবো, এবং তারপর দিনের শেষে ওই প্রশ্নটাই বড় হয়ে দাঁড়াচ্ছে যে ভোটটা শেষ পর্যন্ত শান্তিপূর্ণভাবে হবে তো এই হুমকি, হুঁশিয়ারি আর হিংসার বাতাবরণে? দেখুন, ক্ষোভ, আক্রোশ, হুমকি, হুঁশিয়ারি, তেতে উঠেছে রাজ্য। কয়েকদিন আগে অবধি যে পুলিশ অফিসারদের একাংশ তৃণমূলের ছোট বড় মেজ নেতাদের কথায় উঠতে বসতেন বলে অভিযোগ উঠত, তাদের অনেকের বিরুদ্ধেই এখন বিজেপির হয়ে কাজ করার অভিযোগ করছে সেই তৃণমূল। 5 তারিখের পর থেকে থানাটা উঠিয়ে ফেলে দেবো ভাই। কেউ থানা চত্বরে ঢুকে আঙুল উঁচিয়ে শাসাচ্ছেন, কেউ পুলিশ কেন্দ্রীয় বাহিনীর সামনে হুঁশিয়ারি দিচ্ছেন, তো কেউ আবার কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন। আমার দলের সভাপতি বড় চেয়ারম্যান, তার ভিতরে সুমুটো চালিয়ে যান বড়বাবু, চালিয়ে যান। কামারহাটিতে আবার পুলিশ কেন্দ্রীয় বাহিনীর সামনে দাঁড়িয়ে প্রকাশ্যে হুঁশিয়ারি দিলেন কামারহাটির তৃণমূল প্রার্থী এবং বিদায়ী বিধায়ক মদন মিত্র। এসব আমাদের সাথে করতে বারণ করবে, ওরা 4 দিন চলে যাবে। 5 তারিখের পর থেকে থানাটা উঠিয়ে ফেলে দেবো ভাই। আজকে মোদি র্যালি করছে, বড়নগরে সাইকেল র্যালি, মোটরবাইক র্যালি হচ্ছে, এখানে বিজেপি মোটরবাইক র্যালি করছে। तो আপনারা সবাই মিলে हम लोग का ऊपर रोक दिया, क्यों? हम लोग क्या खूनी है, डाकत है? থানা থেকে বেরিয়েও হুঁশিয়ারি দিলেন মদন মিত্র। अमित शाह बोला ना इतना मारूंगा 5 तारीख को नहीं, हम लोग 29 तारीख को ही पिटेंगे। ये हमारे अटकाबे যে মানুষকে ভোট দিতে দেবে না, তো আমার ভোট আটকালে আমি রুকবো না, ওদের হাত থেকে লাঠিটা কেড়ে নেবো। মিলিটারির হাত দিয়ে টাচ করলে বাংলায় আগুন জ্বলে যাবে। পূর্ব বর্ধমানের নাদনঘাটে বিজেপির মিছিল থেকে তৃণমূলের পার্টি অফিস লক্ষ্য করে ইট ছোড়ার অভিযোগকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ায় দুপক্ষ। কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে ক্ষোভ উগরে দেন পূর্বস্থলী দক্ষিণের তৃণমূল প্রার্থী স্বপন দেবনাথ। অফিসের ভেতরে গিয়ে আমাদের কর্মীকে মেরেছে, হাসপাতালে 2 জন মৃত্যুর সঙ্গে লড়াই করছে, আর সেন্ট্রাল পুলিশ দাঁড়িয়ে আছে। কোথায় ছিল সেন্ট্রাল পুলিশ? এরার মতো দাঁড়িয়ে আছে বলে সেন্ট্রাল পুলিশ। অনেকদিন মদনদার কোনো স্টেটমেন্ট শোনা যায়নি, শেষ মুহূর্তে এসেছেন, তার মানেই গেছেন, শেষ ছবি। আর এগুলো তৃণমূল করে থাকে, একটু করবে না? প্রদীপ নিভে যাওয়ার আগে একটু তো জ্বলবেই। সব মিলিয়ে দ্বিতীয় দফা ভোটের আগে চরমে হুমকি হুঁশিয়ারি। সমীরণ পাল, রানা দাস ও রঞ্জিত সাহের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি রাজাগোপাল বাবুর কাছে যাব। রাজাগোপাল বাবু, একেবারে প্রতিবেদনে স্পষ্ট করে দেখানো হলো কিরকম ভাবে হুমকি দেওয়া হয়েছে। শুধুমাত্র একটা জায়গায় একটু মনে পড়ে যাচ্ছে, মানে মদন মিত্র যেভাবে পুলিশের সঙ্গে কথা বলছিলেন, তাতে করে সেই 2017 সালের মানে সিউড়ির ডিএসপি কাশীনাথ মিশ্রকে যেভাবে হুমকি দিয়েছিলেন অনুব্রত মণ্ডল, যে 9টার মধ্যে গ্রেপ্তার না করলে কি হবে দেখে নেব পরে, একেবারে সেই ফ্রেমটার কথা মনে পড়ে যাচ্ছে এই আজকের যে ছবিটা আমরা দেখলাম। হ্যাঁ, দেখুন যে খুব ভয় লাগছে, মানে যে ভাষায় সবাই কথা বলছে। মদনদা আমার খুবই পরিচিত, কিন্তু যে ভাষাটা বলেছেন আমি নিন্দা করি। নির্বাচন কমিশনের উপর ছেড়ে দিলাম, তারা কি করবে। কিন্তু ব্যাপারটা হয়েছে কি জানেন, আজকে সব ওয়াশিং মেশিনের কথা বলে, আমরা দেখছি যে শাসক দল সেও কিন্তু ওয়াশিং মেশিনেই সিপিএমের গুন্ডাগুলোকে ধুয়ে নিয়েছে। ধুতে পারেনি, হ্যাঁ, তাদেরকে সব নবরূপে নবকলবেরে স্থাপন করেছে। তারা বড় বড় নেতা তোলেনি, পাড়ার সব গুন্ডাগুলোকে কিন্তু ওয়াশিং মেশিনে পুড়েছে। আপনি খোঁজ করে দেখুন, পাড়ার প্রত্যেকটা গুন্ডা যারা সিপিএমের সঙ্গে কাজ করতো, এবং সিপিএমও তাই করেছে, সিপিএমও সব প্রত্যেক পাড়ার গুন্ডাগুলোকে তারা নিজেদের দলে রেখে দিয়েছিল, কিন্তু তারা নিয়ন্ত্রণ করেছিল। এটা 100 বার বিমলদা একটা সময় বললেন, এই গুন্ডাগুলোকে সিপিএম নিয়ন্ত্রণ করেছিল। কোনোদিন বিমলদা বোধহয় বিশ্বনাথদা বললেন
কোনোদিন এই সে অ্যাসেম্বলিতে পাঠায়নি, নিয়ন্ত্রণে ছিল। হ্যাঁ, আপনি যদি দেখেন সংখ্যালঘু থেকে 21 জন মাত্র সিপিএমের সময় ছিল, এখন 56 জন লোক গেছে। হ্যাঁ, অনুশাসন ছিল। যাই হোক, সেই বিষয়ে আমি এখন ঢুকছি না। তো ওয়াশিং মেশিন বহুদিন কাজ করেছে। লোকাল নেতাদের যে গুন্ডামি করতে পারে তাদের সব ভেতরে ঘুরে ওয়াশিংয়ে একটা জামা পাল্টে তাদের কানে দুল পরিয়ে সোনার বালা পরিয়ে তাদেরকে পরিবর্তন করিয়ে দেওয়া হয়েছে এবং যা খুশি তুলো। যাই হোক, সেটা দেখেছি। এবং এই লোকগুলো তারা তাদের যে ক্ষমতা, পাড়ায় হুমকি দেবো, তোলাবাজি করবো, সেই হিসেবে তারা এমন জায়গায় দাঁড়িয়েছে যে ভাষায়, দেখুন না, মদন মিত্রের মতন একজন ভদ্রসভ্য লোক, সেও যে ভাষায় থানাকে উড়িয়ে দেবো, দিস শুড নট বি দ্য ল্যাঙ্গুয়েজ। আমি জানি না ইলেকশন কমিশন কী ভাববে। তো যেটা হচ্ছে যে এইটাতে উৎসাহ পেয়ে যায় যে যারা মানে পার্টি ছোটোখাটো লোকেরা, তারা মনে করছে এটাই তো আদর্শ। আমরা এগুলো বলি না কেন, যারা বলছেন তখন পার্টির টপ টু বটম দেখা যাচ্ছে একই ভাষায় কথা বলছে। এটা কিন্তু বিপজ্জনক। আমি মানে হয়তো অন্যরাও ক্ষমতায় আসলে কী করলে কী করবে আমরা জানি না, কিন্তু সিপিএমের সময় আমরা যেটা দেখেছি যে এই ধরনের ভাষা কোনো বড় নেতা ব্যবহার করতাম, এই ধরনের ভাষা ব্যবহার করতাম আমরা খুব কম দেখেছি। না, এটা ফ্যাক্ট। এই ধরনের ভাষা কিন্তু তারা ব্যবহার খুব একটা করেনি। তার ফলে তারা 35 বছর ছিল, তারা অন্যভাবে আচরণ করেছে। পাবলিকলি তারা মারধর করেছে, হিংসা করেছে, সব কিছুই করেছে। হিংসা কম কিছু করেনি। আমি তো গোড়া থেকেই বললাম, সব গুন্ডাগুলোকে তুলে পার্টির মেয়েদের এমনভাবে রেখেছে আমরা জানতেই পারছি। ওয়াশিং মেশিন সবাই ব্যবহার করে, দোষটা হয় বিজেপির। যাই হোক, আমি বিজেপির প্রতিনিধি আছেন, তিনি সেটা বলবেন। কিন্তু যে প্রশ্ন নিয়ে আমরা হাজির হয়েছি যে দেখুন, এখন একটা লাস্ট ফেজ, এই লাস্ট সুযোগ হুমকি নিতে পারে। এরপরে হয়তো অনেকেই পারবে না, অনেকেই হয়তো বিদায় নিতে হবে, পার্টি পাল্টে। আমি জানি কেউ যদি বলছেন পার্টি পাল্টবে না, দেখুন না 4 তারিখে 5 তারিখের পর থেকে কতজন কোন পার্টি পাল্টায়। এই হুমকিগুলো আর অনেকেই হয়তো বললাম করছে এটা জীবনের লাস্ট সুযোগ দিয়ে যায়, সেই দেওয়ার চেষ্টা করছে। অবাক লাগছে, কিন্তু এতে ক্ষতি হতে পারে সাধারণ মানুষ যারা ভাবছিলেন ভোট বুথে যাবো, ভোটটা দেবো, তারা হয়তো অনেক ভয় পেতে পারেন, কী দরকার ভাই। কিন্তু আমি এটা ইসিআই আছে, 5 দফার ভোট নির্বিঘ্ন হয়েছে। সাধারণ মানুষের কাছে আমাদের আবেদন, আপনারা ভোট দেবেন, নিজের পছন্দের ভোট দেবেন, নির্ভয়ে ভোট দিন। আপনারা যে গণতন্ত্রকে সুরক্ষিত করতে চান, এইটা আপনারা এগিয়ে আসতে। বেশ, দেখুন, তীব্র আপত্তি জানাচ্ছেন রাজগোপাল ধর চক্রবর্তীর মন্তব্যের অরূপ চক্রবর্তী। আমি অরূপদার কাছে আসবো, কিন্তু তার আগে আমি একবার সৈকতের কাছে এই কারণে যাব যে এই ছবিটার মধ্যে একটা অদ্ভুত রোল রিভার্সাল রয়েছে। সচরাচর পুলিশের বিরুদ্ধে দলদাসত্বের অভিযোগ বিরোধীরা বারে করে থাকে, এমনকি বিজেপি সহ বিরোধীরা পুলিশকে হুমকি পর্যন্ত দিয়ে থাকে যে তাদের বিভিন্ন কর্মসূচিতে তৃণমূলের নির্দেশে পুলিশ বাধা দেয়, এই অভিযোগ তুলে। কিন্তু অদ্ভুতভাবে এই ছবিটা, এই নির্বাচনী আবহে সৈকত দেখা যাচ্ছে যে তৃণমূলের বিধায়ক প্রার্থী তারা পুলিশকে হুমকি দিচ্ছেন। এইটা একটা রোল রিভার্সাল এই নির্বাচনী আবহের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। তার কারণ হচ্ছে এতদিন ধরে নির্বাচনগুলো পুলিশকে তৃণমূল ক্যাডারে পরিণত করেছিল, এখন পুলিশকে নিয়ন্ত্রণ করতে পারছে না। পুলিশ তৃণমূলের হয়ে কাজ করতো, এখন নির্বাচন কমিশন, মাফ করবেন, বিজেপির হয়ে কাজ করছে কোথাও। যাই হোক, আমার যেটা বক্তব্য খুব পরিষ্কার, সেটা হচ্ছে মানস মুখার্জি, সপ্তর্ষি দেব, এমন দুটো জায়গায় প্রার্থী যেখানে আপনারা ভিডিও দেখালেন মদন মিত্র এবং তাপস চ্যাটার্জিকে। আপনারা নিজেরাই বলুন, 34 বছরে রাজাগোপালদা অনেক উদাহরণ তুলে আনলেন, শুধু মদন মিত্রের পাশে মানস মুখার্জি, কোনটা গ্রহণযোগ্য হওয়া উচিত? মানুষকে বিচার করতে দাও। তাপস চ্যাটার্জির উল্টো দিকে সপ্তর্ষি দেব, মাফ করবেন, তাপস বাবু মনে সিপিএমটা করতেন, অরূপদা হয়তো ভুলে যাচ্ছে। 34-এ সিপিএমকে গালি দেন, মাত্রা তাপস চ্যাটার্জি পায়ের নিচে বসে থাকেন। এখন প্রশ্নটা হচ্ছে, আমরা বলছি রাত পোহালে 48 ঘন্টা পর নির্বাচন, এই গুন্ডা ক্রিমিনাল নোটোরিয়াস মালগুলো এরা রাজনীতির মুখ হবে, নাকি মীনাক্ষী মুখার্জি, দীপশিতা ধররা, কলতান দাশগুপ্তর রাজনীতির মুখ হবে? এটা বাংলার মানুষকে ঠিক করতে হবে। এই যে দেখে নেবো, কেটে নেবো, উড়িয়ে দেবো, এই সব কথা বলা লোকেদের তাড়াতে হবে। এবং এরা যতবার ভোট আসবে ততবার নির্বাচন কমিশন, পুলিশ, জওয়ান, সংবাদ মাধ্যম সবাইকে একটা নেক্সাসের মধ্যে আনবার চেষ্টা করে। আমরা বলছি এই নেক্সাসটা জনগণ ভেঙে দিক, বাংলার রাজনীতি স্বচ্ছ, ত্রুটিমুক্ত হোক, দুর্নীতিমুক্ত হোক, চোর মুক্ত হোক, গুন্ডা মুক্ত হোক, ক্রিমিনাল মুক্ত হোক। বাংলাতে স্বচ্ছভাবে নতুন বাংলা গড়তে হবে, বাংলাকে বাঁচাতে হবে। এই জায়গায় দাঁড়িয়ে আমার দুটো কথা খুব স্পষ্টভাবে বলা দরকার। আমরা যত ভিডিও ফুটেজ দেখছি, এই হুমকি পাল্টা হুমকি, নির্বাচন কমিশন কি দেখছে না? কেন নির্বাচন কমিশন এইসব নেতাদের বিরুদ্ধে এখনো কড়া পদক্ষেপ নিচ্ছে না? 2 নম্বর হচ্ছে, নির্বাচন কমিশনের সক্রিয়তা নিরপেক্ষ হওয়া উচিত।
সেইটা যতক্ষণ না হবে ততক্ষণ তৃণমূল নির্বাচন কমিশনকে গালিগালাজ করবে, বিজেপি নীরব ভূমিকা পালন করবে, মাঝখান থেকে ভোট বৈতরণী পার হয়ে যাবে। আমরা চাই বাংলার বুকে নিরপেক্ষ স্বচ্ছ নির্বাচন। আমার ত্রিপ্রতিম সৈকতের বক্তব্য শুনতে মনে হচ্ছিল এই মুহূর্তে অনেকে বিষম খেলো, যখন বলছি গুন্ডা, ক্রিমিনাল, তপন, শুকুর, সুশান্তকে সব একসাথে বিষম খাওয়া শুরু করেছে। এর মধ্যে তো ভারত আরে ভাই, ভারত সেবাশ্রম বলতে দাও, ভারত সেবাশ্রম সঙ্গে সন্ন্যাসী ছিল কি তপন ঘোষ এবারও সিপিএম এর প্রার্থী হয়েছে? আমি সেই প্রসঙ্গে যাচ্ছি। হ্যাঁ, ছোট আঙারিয়া রথীন বন্দ্যোপাধ্যায় থেকে ফুলোরা সকলের চরিত্র বাংলা মানুষ জানে। আর একটু আগে রাজাবাবু বলছিলেন যে সিপিএম এর নেতারা নাকি এইসব ভাষা ব্যবহার করতেন না। সিপিএম এর রাজ্য সম্পাদক পুলিশের বুলেটে কি ভালো ভাষায় বলেছিলেন জন্ম নিরোধক লাগানো থাকে? আরে ভাই, বাংলার মানুষ ভোলেনি ভাই, বাংলার মানুষ ভোলেনি ভাই। মমতা ব্যানার্জির সম্পর্কে আবারও চিৎকার করতে হচ্ছে। মমতা ব্যানার্জি আর মমতা আর মেধা পাটেকার গেলে মহিলা কমরেডরা শরীরের বিশেষ অঙ্গ দেখাবে, ইনস্ট্রাকশন বিনয় কুমারের। অনিল বোস কি বলেছিল? মমতার কপালে লাল জোটেনি, বড় বাবু ছোট বাবুর গল্প। অনিল বোসের ছেলে বিজেপি গেছে, অনিল বোসের ছেলে বিজেপি গেছে, এত বড় লেডিং শিখেছে, এত লেডিং শিখে বিজেপি গেছে। দ্বিতীয়ত, আজকে এই ঘটনা আপনারা দেখাচ্ছেন এখানে যে পুলিশকে ইত্যাদি কি উল্টো করে ছুঁড়ে ফেলে দেওয়া হবে, আমার মনে হয় যে এটা মানে সবচেয়ে ভালো উদাহরণ দেখিয়েছেন ওই যে অমিত শাহ। গোটা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী যখন বলছেন উল্টা লাটকাকে ঝুলায়েঙ্গে, তখন অমিত শাহ যখন পথ দেখিয়েছেন, তাহলে স্বাভাবিক আমাদের বিরোধী রাজনৈতিক দল যদি এই ভাষায় কথা বলতে পারে, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী যদি এই ভাষায় কথা বলতে পারে, তাহলে স্বাভাবিকভাবে এই গণতন্ত্রের বিরোধী দল হিসেবে আমরাও বলতে পারি। আজকে এই পথ অমিত শাহ দেখিয়েছে। এই মদন মিত্রের বক্তব্য যদি সন্দেহজনক হয়, তাহলে অমিত শাহ সেটা হচ্ছে এই গুন্ডা, বদমাস, অনুপ্রবেশকারী ক্রিমিনালদের উল্টো লটকানোর কথা বললে তৃণমূলের গায়ে লাগে কেন? তার কারণ হচ্ছে উনি গুন্ডা বদমাশি বলেছেন। গুন্ডা বদমাশি বাজে কথা বলে লাভ নেই, ভালো করে শুনে বলতে হবে। আইপ্যাক ঠিক ট্রেনিং দিতে পারছে না, সব পুলিশকে বলেনি। আইপ্যাক ঠিক ট্রেনিং দিতে পারছে না, আইপ্যাক ঠিক ট্রেনিং দিতে পারছে না। আইপ্যাক পালিয়েছে, আইপ্যাক এমনি পালিয়েছে তো ব্যবসা গুটিয়ে, এবারে গোপন থেকে সব খবর পাঠাচ্ছে, এরপরে সবাইকে পালাতে হবে। উনি পরিষ্কার রাজ্যে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে গুন্ডা, বদমাস, ক্রিমিনাল, অনুপ্রবেশকারীকে উল্টো লটকানো হবে। আবার আমরা বলছি, গুন্ডা বদমাসদের দিয়ে যে রাজনৈতিক ব্যবস্থা বাম আমল থেকে চলছে, সিপিএম যাকে অ্যাডপ্ট করেছিল, তৃণমূল তাকে অ্যাডপ্ট করেছে, ওকে চিরদিনের আমরা বন্ধ করব, আমরা বন্ধ করব। এবং তার জন্য যদি পশ্চিমবাংলা 100টা জেল তৈরি করতে হয়, 100টা জেল তৈরি করা হবে, এটা করতে হবে। প্রতিবেদনে আসবো। দেখুন, উত্তর 24 পরগনার পানিহাটিতে বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ উঠেছে। গ্রেপ্তার করা হয়েছে পানিহাটির তৃণমূল কাউন্সিলরকে। ভোটের আগে উদ্দেশ্য প্রণোদিতভাবে গ্রেপ্তার করা হয়েছে বলে অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস। দেখুন প্রতিবেদন, তারপর আলোচনা আসবে। কোথাও সংঘর্ষ, কোথাও বিজেপির উপর হামলা, কোথাও পুলিশকে শাসানির অভিযোগ। রাজ্যে দ্বিতীয় দফার ভোটের 72 ঘন্টা আগে পরপর 3 তৃণমূল কাউন্সিলরকে গ্রেপ্তার করল পুলিশ। রবিবার উত্তর 24 পরগনার পানিহাটিতে ফ্লেক্স ফেস্টুন লাগাচ্ছিলেন বিজেপির কর্মীরা। অভিযোগ, সেই সময় দলবল নিয়ে তাদের উপর চড়াও হন পানিহাটির 20 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর স্বপন কুণ্ডু। বিজেপি কর্মীদের বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। বিজেপির দাবি, চৌঠা মের পর তাদের ঘর ছাড়া করা ও বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার হুমকিও দেন তৃণমূল কাউন্সিলর। ঘোলা থানায় তৃণমূল কাউন্সিলর স্বপন কুণ্ডুর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন বিজেপি কর্মীরা। এরপরই তৃণমূল কাউন্সিলরকে গ্রেপ্তার করা হয়। অকারণে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং মারধর চালু করে। আমাদেরকে হুমকিও দেওয়া হয়, ভোট পরবর্তী 4 তারিখের পরে তোদের দেখে নেব, বাড়ি ছাড়া হবে, অগ্নিসংযোগ। এরকম বহু কাউন্সিলর এবং নেতৃত্ব যারা তৃণমূল কংগ্রেসের ভোটটা করেন, উদ্দেশ্য প্রণোদিতভাবে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। বিজেপির দলদাস দালাল হয়ে নির্বাচন কমিশন চলছে। উত্তর 24 পরগনারই ভাটপাড়ার এক তৃণমূল কাউন্সিলরকেও গ্রেপ্তার করেছে পুলিশ। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। আমি এখান থেকে বিশ্বনাথ দার কাছে যাবো। বিশ্বনাথ দা, পরপর তৃণমূল কাউন্সিলর গ্রেপ্তার 24 ঘন্টায়, মানে সেই প্রশ্নটা আবারও ঘুরে ফিরে আসছে। সেই প্রশ্নটা তো মানে 3 জন তৃণমূল কাউন্সিলরকে গ্রেপ্তার করা হয়েছে 24 ঘন্টায়, মানে সেই হুমকি, হুঁশিয়ারি, ভোটের আগে সেই ছবি তো আবারও এত সেন্ট্রাল ফোর্স, যেটা বারবার বলছি আমরা, কি লাভ হচ্ছে? কালচারাল জায়গা থেকে বুঝতে হবে, এটা পলিটিক্যাল কালচার
যে পলিটিক্যাল কালচারে ভায়োলেন্সটা পার্মানেন্ট ফিচার, ধরো পশ্চিমবাংলা ছাড়া আর ত্রিপুরা ছাড়া কোথায় মানে হিংসা হয়, ভোটের হিংসা কোথায় হয় বা রাজনীতির হিংসা কোথায় হয়? তোমাকে কিন্তু এটা গভীরে গিয়ে বুঝতে হবে যে পশ্চিমবাংলা এমন একটা রাজ্য যেখানে ভায়োলেন্সটা একটা স্ট্রাকচারাল ফর্ম বা কাঠামোগত রূপ নিয়েছে, এবং এটা এভরিডে ভায়োলেন্স তুমি দেখতে পাচ্ছ, প্রাত্যহিক জীবনে ভায়োলেন্স দেখতে পাচ্ছ। এখানে রাজনীতির উপর ভিত্তি করে আমাদের বহু লোকের জীবিকা চলে, মানে এখানে দৈনন্দিন জীবন পরিচালিত হয় রাজনীতির উপর ভিত্তি করে। ধরো যদি আমার কাজ আছে, আমি কি গিয়ে ওরকম ভায়োলেন্স করব? আমি কি হুমকি দিব? মানে যদি কাজ থাকে, তুমি যদি দু হাতে কাজ দিতে পারো যুবকদের, তাহলে নেতাদের পেছনে এত লোক ঘুরবে। এক একটা নেতার পেছনে দেখবে তুমি 20-25 জন লোক ঘুরে বেড়াচ্ছে, এবং তাদের জীবন জীবিকা কি তুমি যদি একটু খোঁজ দিয়ে দেখো যে কাউকে সিন্ডিকেটে ঢুকিয়ে রেখেছে, কাউকে প্রোমোটারিতে ঢুকিয়ে রেখেছে, কাউকে কোনো সুযোগ সুবিধে এক্সট্রাঅর্ডিনারি দিয়ে রেখে দিয়েছে। মানে আমি পরিষ্কার করে বলছি যে একটা রাজনৈতিক সংস্কৃতি, যে রাজনৈতিক সংস্কৃতিতে হিংসাটা দৈনন্দিন জীবনে ব্যবহার করা হয়, এবং এটা মানে শাসক দল যেমন ব্যবহার করে, আবার বিরোধীরাও কিন্তু যখন মানে কাউন্টার করতে যায় তখন কাউন্টার একটা ভায়োলেন্সের কথা বলে। ভায়োলেন্সের কথা বারবার বিশ্বনাথ চক্রবর্তী বলছেন। দেখুন, এইটা হচ্ছে উদ্বেগের জায়গা। এই ভায়োলেন্সটা নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না তো? তার কারণ মার্চ মাসে আপনাদের মনে থাকবে যে দক্ষিণ 24 পরগনার ভাঙড়ে বিস্ফোরণের ঘটনা ঘটেছিল, সেখানে তৃণমূলের বুথ সভাপতির মৃত্যু হয়েছিল, যার তদন্ত করছে এনআইএ, এবং এনআইএ সূত্রে যেটা দাবি করা হচ্ছে, এই যে বোমা মজুত করা হয়েছিল সবটা ছিল ভোটের উদ্দেশ্যে। তার মধ্যে ভাঙড়ে আবার নতুন করে বোমা উদ্ধার হয়েছে। আমি প্রতিবেদনে রাখবো, তারপরে এই নিয়ে আমি আবার আলোচনায় ফিরছি। দেখুন, ভোটের জন্যই আগে থেকে ভাঙড়ে চলছিল বোমা তৈরি। 18ই মার্চ সেই বোমা বাঁধতে গিয়েই ঘটে বিস্ফোরণ। চালতাবেরিয়া বিস্ফোরণ কাণ্ডে এমনটাই দাবি করা হলো এনআইএ সূত্রে। 18ই মার্চ ভাঙড়ের চালতাবেরিয়ার পশ্চিম বামুনিয়া গ্রামে ভয়াবহ বিস্ফোরণ হয়। পুলিশি তদন্তে উঠে আসে বোমা বাঁধতে গিয়েই জখম হন তৃণমূলের বুথ সভাপতি মসিউর কাজী। পরে অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যু হয় তার। এই ঘটনায় অন্যতম অভিযুক্ত ওহিদুল ইসলাম ঘটনার পর থেকে পলাতক ছিলেন, যিনি এলাকায় তৃণমূল নেতা বলে পরিচিত। এই ঘটনার তদন্তভার যায় এনআইএর হাতে। স্থানীয় সূত্রে খবর, শনিবার ওহিদুল ইসলামকে এলাকায় দেখতে পেয়ে গণধোলাই দেয় কয়েকজন। গুরুতর জখম অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। পরে তাকে গ্রেপ্তার করে এনআইএ। এনআইএ সূত্রে দাবি, ভাঙড়ের ভোটের জন্যই চালতাবেরিয়ায় তৈরি হচ্ছিল বোমা। সেই বোমা তৈরি করতে গিয়েই 18ই মার্চ চালতাবেরিয়ার পশ্চিম বামুনিয়া গ্রামে বিস্ফোরণ ঘটে। ওই দিন বিস্ফোরণস্থলেই ছিল ওহিদুল ইসলাম। ভাঙড়ের বিভিন্ন নেতার সঙ্গে যোগ ছিল এই ওহিদুল ইসলামের। বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য এক্স হ্যান্ডেলে এই ছবিটি পোস্ট করেছেন। এক্স পোস্টে তিনি লিখেছেন, এটা কোনো কাকতালীয় ঘটনা হতে পারে না যে শওকত মোল্লার ঘনিষ্ঠ বলে পরিচিত তৃণমূল নেতা ওহিদুল ইসলামকে স্থানীয় বাসিন্দারা চকমরিচা তেঁতুলতলা ঘাট এলাকায় দেখতে পান। স্থানীয়রা তাকে ঘিরে ধরে এবং পুলিশের হাতে তুলে দেওয়ার আগে তাকে বেধড়ক মারধর করে। আসলে আইএসএফ এর পায়ের তলা থেকে যখন জমি সরছে, তখন এই ধরনের নোংরা খেলা নওশাদ সিদ্দিকী খেলাতে চাইছে। আমরা প্রশাসনের প্রতি পূর্ণ আস্থা আছে আমাদের। আমরা কমপ্লেন করেছি, অবিলম্বে আবুল খায়ের নামক এবং তার সঙ্গে যারা যারা ছিল সেই সমাজ বিরোধীকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। অন্যদিকে এই ইস্যুতে তুঙ্গে উঠেছে রাজনৈতিক বিতর্ক। বোমার তৃণমূল সমর্থক, আর ভাঙড়ে বোমাটা একটা চেনা শব্দ, সুতরাং যেভাবে চলছিল সেভাবেই চলছে। তৃণমূল কংগ্রেস হতাশা আতঙ্ক থেকে আরো বেশি বোমা বাঁধছে। ভাঙড়ে যে দলের বিধায়ক রয়েছে, সেই আইএসএফ এর বিভিন্ন কার্যকর্তাদের কখনো ক্লাব থেকে, কখনো বাড়ির ড্রয়িং রুম থেকে, কখনো বিছানার তলা থেকে ভুরি ভুরি তাজা বোমা তো বহুবার আমরা দেখেছি উদ্ধার হয়েছে। আর এখন ভাঙড়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী শওকত মোল্লার কাছে ভরাডুবি অবশ্যম্ভাবী বুঝতে পেরে তারা আবার সন্ত্রাসকে হাতিয়ার করার চেষ্টা করছে। চালতাবেরিয়া বিস্ফোরণ কাণ্ডে ধৃত ওহিদুলকে সোমবার এনআইএর বিশেষ আদালতে তোলা হলে তাকে 30 এপ্রিল পর্যন্ত এনআইএ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। একদিকে ভাঙড়ে বিস্ফোরণ কাণ্ডে তদন্ত করছে এনআইএ। ভোটের দুদিন আগেও বোমা উদ্ধার হচ্ছে দক্ষিণ 24 পরগনার ভাঙড় থেকে উত্তর 24 পরগনার হাবড়ায়। সোমবার ভাঙড়ের পোলেরহাটে পুলিশি তল্লাশিতে উদ্ধার হয়েছে ব্যাগ ভর্তি তাজা বোমা। এই নিয়ে পরপর 3 দিনে ভাঙড়ের বিভিন্ন জায়গা থেকে উদ্ধার হলো শতাধিক বোমা।
ভাঙড়ের পাশাপাশি এদিন উত্তর 24 পরগনার হাবড়ার দক্ষিণ সরাই নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের গেটের সামনে থেকে উদ্ধার 8টি সকেট বোমা। হাবড়া বিধানসভায় বহু জায়গায় আছে তৃণমূলের যারা ক্রিমিনাল আছে, চোর ডাকাত ক্রিমিনাল, এদের কাছে এরা আর্মস ফার্ম বোম মজুত করে রেখেছে। মানে একটা স্কুলের পাশে ওইভাবে ওপেন বোমগুলো রেখে দিয়েছে, এটা সম্পূর্ণ বিজেপির চক্রান্ত। আমি আমার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমি ধিক্কার জানাই। ভোটের মুখে রবিবার ভাঙড়ের উত্তর কাশীপুর থানা এলাকায় বোমা উদ্ধারের ঘটনার তদন্তভার দেওয়া হয়েছে এনআইএ-কে। এই আবহে সবার প্রশ্ন একটাই, বুধবার ভোটে ভাঙড় কি ভয়ডরহীনভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে? পার্থপ্রতিম ঘোষ, শিবাশিস মৌলিক ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। ভাঙড়, ভয়, ভোট, এই তিনটে শব্দ একে অপরের পরিপূরক হয়ে দাঁড়িয়েছে। দেখুন, ধারাবাহিকভাবে এইটা কার্যত প্রতিষ্ঠিত হয়ে গেছে, সেটা পঞ্চায়েত নির্বাচন হোক, লোকসভা নির্বাচন হোক বা এই বিধানসভা নির্বাচন হোক। আপনি দেখলেন সলিলদা, এনআইএ সূত্রে দাবি করা হচ্ছে এই যে বিস্ফোরণের ঘটনা ঘটেছিল এবং এই বোমা বাঁধা হচ্ছিল, সবটা হচ্ছে ভোটে সন্ত্রাসের জন্য, এটা এনআইএ সূত্রে দাবি করা হচ্ছে। তার মধ্যে আবার আরও গুচ্ছ গুচ্ছ বোমা উদ্ধার হয়েছে। ফলে এই যে ভাঙড় এবং ভয় সমার্থক হয়েছে, এই নির্বাচনে সেই চেনা ছবিটা কি বদলাবে? দেখো, তুমি মাননীয় মুখ্যমন্ত্রীর ফোর্সিনেস নিয়ে কারুর মনে সন্দেহ নেই, সারা পশ্চিমবঙ্গ কেন সারা ভারতবাসীর মনে কোনো সন্দেহ নেই। ওনার ফোর্সিনেস নিয়ে, ওনার অ্যাজামশান নিয়ে, ওনার স্পেকুলেশন নিয়ে উনি তো বলেছিলেন বর্তমান যে প্রার্থী তুই বোমা দিস, জীবনতলাতে বলেছিলেন, ওপেন মিটিংয়ে বলেছিলেন। আজকে এটা এনকোয়ারি করা হোক। এখানে 3-4 এক্সপ্লোসিভ সাবস্টেন্স একটা কেস স্টার্ট করছে না কেন এনআইএ? এনআইএ শুড ইমিডিয়েটলি রেজিস্টার এ কেস আন্ডার সেকশন ইয়েস and put the candidate under interrogation and for proper investigation. করুক, ইমিডিয়েটলি করুক। শওকত মোল্লা শুড বি পুট আন্ডার ইন্টারোগেশন। উনি তো প্রার্থী ওখানকার তৃণমূলের প্রার্থী ঘোষণার পর থেকেই তো, তারপরেই তো এই বোমা পাওয়া গেছে, হিউজ বোম, আরও আছে বোম। ভাঙড় সম্পর্কে অ্যাপ্রিহেনশন আছে। আমি তো বলছি, ভাঙড় বলো, উত্তর কাশীপুর বলো, বিজয়গঞ্জ বলো, চন্দনেশ্বর বলো, কোথায় নট, হোয়াট নট। যেটা একটা ভাঙড় থানা ছিল সেটা 3টে হলো, তারপরে এখন 9টা থানা। ওখানে ভাঙড়ে একটা ডেপুটি কমিশনার অফ পুলিশ ডিভিশন পোস্ট ক্রিয়েট করা হলো। শুভ্রজিৎ, এরপরেও যদি ভাঙড় ঠিক না হয় তাহলে কে ঠিক করবে? একদম আমরা আশা করব ভাঙড় শান্ত থাকুক, ভাঙড় শান্ত হোক, সাধারণ মানুষ ভোটটা দিতে যাক। শুধু ভাঙড় নয়, এই দ্বিতীয় দফার ভোটটা যেন শান্তিপূর্ণ হয়। কিন্তু দেখুন, এই দ্বিতীয় দফার ভোটের আগে বাইক নিয়ে যে বিধিনিষেধ ছিল, হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের যে নির্দেশ, তাতে সামান্য পরিবর্তন এনেছে ডিভিশন বেঞ্চ। সোমবার থেকেই বাইক মিছিল ও গ্রুপ রাইডিং বা দল বেঁধে অনেকে মিলে বাইক নিয়ে বেরোনোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে আদালত। দেখুন, সোমবার থেকেই অর্থাৎ দ্বিতীয় দফার ভোটের 48 ঘন্টা আগে থেকে বাইক মিছিল ও গ্রুপ রাইডিং বা দল বেঁধে অনেকে মিলে বাইক নিয়ে বেরোনোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করল কলকাতা হাইকোর্ট। বাইকে বিধিনিষেধ নিয়ে সিঙ্গেল বেঞ্চের নির্দেশে সামান্য পরিবর্তন আনল ডিভিশন বেঞ্চ। পাশাপাশি সোমবার বিচারপতি শম্পা সরকার ও বিচারপতি অজয় কুমার গুপ্ত ডিভিশন বেঞ্চ নির্বাচন কমিশনের উদ্দেশ্যে বলে, একজন নাগরিকের অধিকার আপনারা খর্ব করতে পারেন না। বিহার এবং অসমের ক্ষেত্রেও কি একই বিধিনিষেধ আরোপ করেছিলেন? যদি সেখানে করে থাকেন তাহলে এক্ষেত্রেও অনুমতি দেওয়া হবে। ডিভিশন বেঞ্চ বলেছেন যে এই যে বাইক রাইডার বা সাধারণ মানুষ যারা এই বাইকের চলেন, তাদের আমরা কি এখন কোয়ারেন্টিনের মধ্যে রয়েছি বা কোনো রকম এমার্জেন্সির মধ্যে রয়েছি? সুতরাং এই রাইট কখনোই সাধারণ নাগরিকের হাত থেকে সরিয়ে নেওয়া যায় না। সামান্য যে মডিফিকেশনটুকু করেছেন সেইটুকু হচ্ছে যে কোনো রকম বাইক র্যালি এবং দ্রুত গতিতে বাইক র্যালি এইগুলি বন্ধ করে দেওয়া হয়েছে। বাকি সমস্ত যে জাস্টিস কৃষ্ণ রাওয়ের অর্ডার ছিল তাতে কোনো রকম কোনো ডিভিশন বেঞ্চ হস্তক্ষেপ করেননি। বাইক র্যালি নিষিদ্ধ করা ছাড়াও ভোটের 2 দিন আগে মোটরবাইক চলাচলের ক্ষেত্রে বেশ কিছু বিধিনিষেধ জারি করেছিল নির্বাচন কমিশন। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা করেন আইনজীবী ঋতঙ্কর দাস। সেই মামলায় বৃহস্পতিবার নির্বাচন কমিশনের ভূমিকায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি কৃষ্ণ রাও। শুক্রবার সিঙ্গল বেঞ্চ নির্দেশ দেয়, ভোট গ্রহণের 48 ঘন্টা আগে থেকে কোনো বাইক র্যালি বা শোভাযাত্রার অনুমতি দেওয়া হবে না। ভোট গ্রহণের 12 ঘন্টা আগে অর্থাৎ 28 এপ্রিল সন্ধে 6টা থেকে বাইকে একজনের বেশি চড়তে পারবেন না। সিঙ্গল বেঞ্চের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় ইসিআই। সেই মামলাতেই সিঙ্গল বেঞ্চের প্রায় সব সিদ্ধান্তই বজায় রাখল ডিভিশন বেঞ্চ। বিচারপতি বললেন
যে এখানে কি এমার্জেন্সি জারি হয়েছে? এবং এই মোটর বাইক যেটা সাধারণ নিম্নবিত্ত, মধ্যবিত্ত এবং এক শ্রেণীর উচ্চবিত্ত মানুষের দৈনন্দিন জীবনযাত্রার একটা অঙ্গ, তার ওপর নিষেধাজ্ঞা জারি করার বিষয়ে মহামান্য আদালতের কি কমেন্ট সেটা আমরা দেখেছি। নির্বাচন কমিশন যা খুশি করছে, আগামী পরশুদিন অবধিও যা খুশি করবে, আর মানুষ তার যোগ্য জবাব ভোটিং মেশিনে দেবে। সবই থাকবে, সবই চলবে, মানুষ হই হই করে ভোট দেবে। 2011-এ নিঃশব্দে দিয়েছিল, এবার হই হই করে দেবে। 26-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। প্রসঙ্গত রবিবারই বাইক বাহিনীর বিরুদ্ধে ভোটারদের উদ্দেশ্যে হুমকি দেওয়ার এই ভিডিও প্রকাশ করে নির্বাচন কমিশন। এই ঘটনায় মামলা দায়ের করে ডায়মন্ড হারবার থানার পুলিশ। বাইক বাহিনীর বিরুদ্ধে ভয় দেখানো, হুমকি, শান্তিভঙ্গের চেষ্টা, সরকারি কাজে বাধাসহ একাধিক ধারায় এফআইআর দায়ের করা হয়েছে। এই প্রেক্ষাপটে দ্বিতীয় দফার ভোটের 48 ঘন্টা আগে থেকে বাইক মিছিল ও দল বেঁধে বাইক নিয়ে বেরোনোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করল কলকাতা হাইকোর্ট। সৌভিক মজুমদার, কৃষ্ণেন্দু অধিকারী, শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ। দেখুন, আমাদের এই আলোচনার মূল বিষয় তো এইটাই ছিল যে দ্বিতীয় দফায় যে 142টা কেন্দ্রে বিধানসভা নির্বাচন রয়েছে সেটা অবাধ এবং সুষ্ঠু শেষ পর্যন্ত কমিশন করতে পারবে কিনা। এই 2321 কোম্পানি বাহিনী নিয়ে সেই লক্ষ্যে কিভাবে প্রস্তুতি চালাচ্ছে নির্বাচন কমিশন, আমি অনুষ্ঠান শেষ করতে করতে সেই প্রতিবেদন রাখবো আপনাদের সামনে। মোটের ওপর প্রথম দফা মিটেছে নির্বিঘ্নেই। এবার দ্বিতীয় দফায় দক্ষিণবঙ্গে ভোট শান্তিপূর্ণ করানোর চ্যালেঞ্জ। কেন্দ্রীয় বাহিনীর তরফেও সেরে ফেলা হয়েছে চূড়ান্ত প্রস্তুতি। নিউ টাউনে খোলা হয়েছে কন্ট্রোল রুম। 142টি বিধানসভা কেন্দ্রকে 7টি ক্লাস্টারে ভাগ করা হয়েছে। প্রতিটি ক্লাস্টারের জন্য রাখা হয়েছে আলাদা আলাদা মনিটরিং টেবিল। কেন্দ্রীয় বাহিনী যারা একেবারে ফিল্ডে নেমে এই নির্বাচনটা নিরাপত্তা দেখবে, তাদের যে ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুম সেখানে আমরা দেখতে পাচ্ছি এরকম বিভিন্ন ক্লাস্টারে ভাগ করা হয়েছে এবং 1 থেকে দেখতে পাচ্ছি এরকম 7 নম্বর পর্যন্ত ক্লাস্টারে ভাগ করা হয়েছে। যে ক্লাস্টারগুলিতে একেবারে অফিসাররা থাকছেন এবং সেখানে যেমন ক্লাস্টার 6 সেখানে ডায়মন্ড হারবার, সুন্দরবন, বসিরহাট, পিডিতে ভাগ করা রয়েছে। অর্থাৎ কোন জায়গায় কি পরিস্থিতি রয়েছে, সেটা গ্রাউন্ড রিপোর্ট কি রয়েছে সেটা কিন্তু একেবারে গোটা বিষয়টা ইনফরমেশন এখানে প্রোভাইড করা হবে। এবং এখানে কিন্তু সমস্ত বিভাগের যেমন হচ্ছে এসএসবি, সিআরপিএফ, আইটিবিপি, বিএসএফ, সিআইএসএফ তাদের সমস্ত সিনিয়র অফিসাররা ভোটের দিন এখানে থাকছে। हम लोग के द्वारा ये पैनिक बटन सिस्टम नहीं है, बेसिकली इमरजेंसी रिस्पांस सिस्टम है। किसी भी प्रकार का इमरजेंसी रिस्पॉन्ड होगा तो इसके ऊपर किया जाता है। ये नंबर्स हमारे ग्राउंड लेवल की ट्रूप्स के पास में, ये हम लोग के द्वारा जहाँ पर फोर्स भेजनी है वहाँ फोर्स भिजवाई जाती है। सारी चीज़ें इसके द्वारा की जा रही है। बहुत सारी डिफरेंट लेवल्स की इन्फॉर्मेशन है जहाँ पे डिस्ट्रिक्ट से भी कोऑर्डिनेट करना पड़ता है। बहुत सारी इन्फॉर्मेशन है। ঠিক কোন এলাকা থেকে অভিযোগ আসছে এর জন্য বিশেষ ম্যাপে আসবে সংকেত। সেখানে একটা ম্যাপ সবসময় চালু রয়েছে, অর্থাৎ কোন জায়গায় বাহিনী উপস্থিত রয়েছে এবং সেখানে কারা কারা সেখানে উপস্থিত রয়েছে, বাহিনীর কোন সিনিয়র অফিসার সেখানে রয়েছে, এই রকম বিষয়ে কিন্তু একবারে ম্যাপ খোলা থাকছে এবং সেটাকে দেখা হবে যে কোন জায়গা থেকে কোন জায়গায় গন্ডগোল হলে ফোর্সকে একদিক থেকে অন্য দিকে পাঠানো যায় দ্রুততার সঙ্গে, সেই বিষয়টা দেখা হবে। দ্বিতীয় দফায় মোট 2321 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করছে নির্বাচন কমিশন। থাকছে 38,297 জন রাজ্য পুলিশ। প্রতিটি বুথে থাকবে কমপক্ষে হাফ সেকশন কেন্দ্রীয় বাহিনী। যেখানে 3টে বুথ সেখানে থাকবে 1 সেকশন কেন্দ্রীয় বাহিনী। 5টি বুথ হলে সেখানে কেন্দ্রীয় বাহিনী থাকবে 2 সেকশন। বারাসাত পুলিশ জেলায় মোতায়েন থাকছে 112 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। বনগাঁয় থাকবে 62 কোম্পানি, বিধাননগরে 50 কোম্পানি, ব্যারাকপুরে 160 কোম্পানি, ডায়মন্ড হারবারে 134, বারুইপুরে 161 কোম্পানি, হাওড়া গ্রামীণ পুলিশ জেলায় 147 কোম্পানি, কৃষ্ণনগর পুলিশ জেলায় 158 কোম্পানি, পূর্ব বর্ধমানে 260 কোম্পানি এবং কলকাতায় মোতায়েন থাকবে 273 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। ইতিমধ্যেই নিউ মার্কেট এলাকায় বাইকে করে নাইট পেট্রোলিং করছে কেন্দ্রীয় বাহিনী। পার্থপ্রতিম ঘোষ, রুমা পাল ও সুকান্ত মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।